আজকের গল্পটি এক স্কুল পড়ুয়া সামানের, যে কিনা গল্পের নায়ককে প্রথম দেখেই প্রেমে পড়ে যায়। কিন্তু তখনই ও জানতে পারে ওর ক্রাশ আর মাত্র 21 দিন বাঁচতে পারবে। তাকে বাঁচানোর জন্য ও কি কি করে আর কিভাবে ভূতদের সাথে লড়াই করে তা তোমরা সামনেই জানতে পারবে। গল্পটি খুবই মজার হতে চলেছে। আশা করছি তোমরা অনেক এনজয় করবে। শুরুতে সঙ্গা নামের এক শামানকে দেখি। সে এক লোকের শরীর থেকে ইভিল স্পিরিট বের করার চেষ্টা করছিল। এই সময় আমরা জানতে পারি সঙ্গা শামান হওয়ার সাথে সাথে একজন স্কুল ছাত্রী। আজ ওর পরীক্ষা ছিল। দেরি হয়ে যাচ্ছিল দেখে ও কাজ রেখেই জলদি স্কুলে যেতে থাকে। দেয়াল টপকে স্কুলে ঢুকতে গেলে ও পড়তেই নিচ্ছিল। তখনই ওর বন্ধু জিহু ওকে বাঁচিয়ে নেয়। সঙ্গা কারো সাথেই তেমন মিশতে পারে না, তবে যে কোনো পরিস্থিতিতেই নিজের মুখে হাসি রাখে। আজকের পরীক্ষাটা ওর খুবই বাজে হয়। এজন্য সঙ্গা ডিসাইড করে আজকে সব কিছু বাদ দিয়ে পড়বে, যেন কালকের পরীক্ষাটা ভালো হয়। রাতের বেলা বম নামের ছেলেটি ওয়াশরুমে যায়। সেখানে এক ওয়াটার ঘোস্ট দেখে বম ভয় পেয়ে ক্লাসে এসে সবাইকে জানায়, তবে কেউই বেচারার কথা বিশ্বাস করে না। সঙ্গা বাড়ি ফিরলে নিজের কাজ শুরু করে। ক্লায়েন্টদের সমস্যা শুনে সেগুলোর সমাধান দিতে থাকে। সবাই ওকে হ্যাভেন অ্যান্ড আর্থ ফেরি হিসেবে চেনে, তবে ওর চেহারাটা ঢাকাই থাকে। পরদিন সঙ্গা জিহুকে বলে, লোকজন কেন যে ছেলেদের পছন্দ করে কাঁদে বুঝি না, এজন্যই শুধু চেহারা দেখা উচিত। জিহু বলে, তুমি কি শুধু চেহারা দেখেই প্রেম করবে আর কিছু দেখবে না? সঙ্গা বলে, আমি চাই আমার ক্রাশ এমন হবে যে অচেনা লোককে কাঁদতে দেখে তাকে সান্ত্বনা দেবে, তার পাশে দাঁড়াবে। জিহু বলে, আমি তো যথেষ্ট হ্যান্ডসাম, এখন শুধু আমাকে এক অচেনা লোককে সান্ত্বনা দিতে হবে। সঙ্গা বলে, তুমি মোটেও হ্যান্ডসাম না। আজ রাতে সঙ্গা আবারও নিজের কাজ করছিল। এ সময় গল্পের হিরো গিয়নু ওর দাদিমার সাথে এখানে আসে। সঙ্গা তো একদম প্রথম দেখাতেই হেড ওভার হিলস গিয়নুর প্রেমে পড়ে যায়। কিন্তু তখনই ও গিয়নুকে উল্টো অবস্থায় হাঁটতে দেখে, যেটা ধারা বোঝায় লোকটি খুব জলদি মারা যাবে। দাদিমা ওকে জানায় জন্ম থেকেই গিয়নুর ভাগ্য খুবই খারাপ। অনেকবার ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাই আমাদের সাহায্য করুন। সঙ্গা ভাবে গিয়নুর হাতে আর মাত্র 21 দিন বাকি আছে। সঙ্গা ওকে জিজ্ঞেস করে, রাস্তায় যদি তুমি অচেনা এক লোককে কাঁদতে দেখো কি করবে? গিয়নু বলে, আমি তো তাকে চিনি না, তাই তাকে সান্ত্বনা দিতে পারবো না, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তার কান্না থামছে আমি তার পাশেই দাঁড়িয়ে থাকব। এই শুনে সঙ্গা খুশি হয়ে যায় আর দাদিমার হাত ধরে প্রমিস করে, আমি যেভাবেই হোক গিয়নুকে বাঁচাবো। কিন্তু মাদার শিন এতে রেগে যায়, কারণ এর আগেও সঙ্গা একবার এরকম এক লোককে বাঁচাতে গিয়ে নিজেও মরতে নিয়েছিল, কিন্তু শেষে ওই লোকটা মারাই গিয়েছে। মাদার শিন বলে, আশেপাশের সকল আত্মারা এখন গিয়নুকে মারতে চাইবে, এটা খুবই ঝুঁকিপূর্ণ। তবে সঙ্গা ওর মত পাল্টায় না। পরদিন ওদের ক্লাসে নতুন এক ছাত্র আসে, যে আর কেউ না গিয়নু ছিল। সঙ্গা ওকে দেখে অবাক। সবাই ওকে অ্যাটেনশন সিকার বলে হাসতে থাকে। সঙ্গা এরপরও হেসে ব্যাপারটা উড়াতে গেলে সবাই ওকে নিয়ে আরও হাসে, যা দেখে গিয়নু এমন নাটক করে যেন ও সঙ্গাকে চেনে। ফলে সবাই চুপ হয়ে যায়। সঙ্গা ভাবে, ও কি আমাকে চিনে ফেলল? ছুটির পর সঙ্গা ওর সাথে কথা বলতে গেলে গিয়নু বলে, দেখো আমি তোমাকে চিনি না, আর হ্যাঁ, খারাপ কিছু হেসে উড়িয়ে দিলে সেটা কখনো ভালো হয়ে যায় না, তাই সবসময় হাসার দরকার নেই। সঙ্গা ভাবে, ও আমাকে চেনে না, এরপরও আমার সাহায্য করেছে, ও কত ভালো। ও জিহুকে বলে, গিয়নু একদম আমার টাইপের। জিহু বলে, তুমি তো বললে ওর কাছে বেশি সময় নেই। সঙ্গা বলে, আমি যেভাবেই হোক ওকে বাঁচাবো। গিয়নু এখানে এক দৃশ্যে স্কুলের আর্চারি প্র্যাকটিস দেখছিল। আসলে গিয়নু আর্চারিতে খুবই ভালো, তবে কোনো কারণে সেটা ছেড়ে দিয়েছে। ওদিকে বমের জোরে ওয়াশরুম পেলে ভয় পাওয়া সত্ত্বেও বেচারা ওয়াশরুমে যায়, আর তখনই ওয়াটার ঘোস্ট ওর উপর হামলা করে দেয়। অন্যদিকে গিয়নু বাড়ি যাচ্ছিল, তখনই এক আত্মা ওকে দেখে মারার জন্য উঠে পড়ে লাগে। তখনই সঙ্গা এটা দেখে ওকে বাঁচাতে যায়। গিয়নু আবার ওকে ধরে বাঁচিয়ে নেয়। গিয়নু গলায় আঘাত পেয়েছে দেখে সঙ্গা বলে, ঠিক আছো তুমি?
গিয়নু বলে, এরকম কেয়ারলেস হয়ে চলাফেরাকে দয়ালু বলে না, বোকামি বলে। এই বলে ও চলে যায়। মনে হচ্ছিল এরকম ঘটনা প্রায় সময়ই ওর সাথে হয়। সঙা তো ডিসাইড করেছে গিয়নুকে বাঁচাবে। এজন্য ও ফ্লাওয়ার মাস্টার নামের এক শামানের কাছে যায়, যে খুবই ভালো অ্যামুলেট বানাতে পারে। সঙা তাকে অনেক টাকা দিয়ে গিয়নুর জন্য কিছু অ্যামুলেট বানিয়ে নেয়। পরদিন সবাই স্কুলে এসে দেখে বমকে ওয়াশরুম থেকে খুবই বাজে অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে। ও শুধু ওয়াটার ঘোস্ট বলে যাচ্ছিল। সঙা স্কুলে আসে। গত রাতের এত জার্নি আর না ঘুমানোর ফলে ও বেহুশ হয়ে পড়তেই নিচ্ছিল। ঠিক সময় জিহু ওকে ধরে মেডিকেল রুমে নিয়ে যায়। এখন তো ক্লাসের সকল মেয়েরা গিয়নুকে পটাতে চায়, ওকে চিঠিও পাঠায়। গিয়নু বিরক্ত হয়ে সেগুলো ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। ওদিকে সঙা স্বপ্ন দেখছিল আর কাঁদছিল, আমাকে ছেড়ে যেও না। হুঁশে আসলে ওর মনে পড়ে ও তো গিয়নুকে অ্যামুলেটগুলো দেয়নি। এজন্য রাতের বেলা ও দাদিমা আর গিয়নুকে ডাকে সেগুলো দেওয়ার জন্য। সঙা দেখে গিয়নুর শরীর থেকে পানি পড়ছে, মানে গিয়নু এবার পানির ফলে মারা যেতে পারে। সঙা ওকে অ্যামুলেটগুলো দিতে চাইলে গিয়নু বলে, এর জন্য কত টাকা নিবে? তোমার মতো অনেক ঠকবাজ সামানকেই দেখেছি, যারা সাধারণ মানুষকে বোকা বানিয়ে লুটে নেয়। আমরা বুঝতে পারি গিয়নু সামানদের একদমই পছন্দ করে না, আর অ্যামুলেটগুলো না নিয়েই চলে যায়। সঙা বুঝতে পারে না ও কিভাবে গিয়নুর সাহায্য করবে। পরদিন সঙা স্কুলে এসেও ভাবছিল কিভাবে গিয়নুকে বাঁচাবে। এ সময় ও দেখে দেয়ালে ভেজা কিছু হাতের ছাপ ছেলেদের ওয়াশরুমের দিকে গিয়েছে। এজন্য সঙা লুকিয়ে লুকিয়ে ছেলেদের ওয়াশরুমে যায় আর ওয়াটার ঘোস্টকে ধরে বলে, এভাবে লোকদের জ্বালানো বন্ধ করো। আমি তোমাকে আফটার লাইফে যেতে সাহায্য করব, এজন্য মেয়েদের ওয়াশরুমে চলে আসো। ও বের হতে নিলে তখনই জিনু ওর দল নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। গিয়নু যখনই ওয়াশরুমে আসে, ওয়াটার ঘোস্ট ওর দিকে আকৃষ্ট হয়ে ওর উপর হামলা করে দেয়। সঙা গিয়নুকে বাঁচানোর জন্য জলদি পানির পাইপে অ্যামুলেট লাগিয়ে ভূতটাকে দূরে সরাতে থাকে। ফলে এখানের সবাই ভিজে যায়। গিয়নু বিরক্ত হয়ে বলে, কি করছ? সঙা কি বলবে বুঝতে পারে না। টিচার ওদের সবাইকে 1 সপ্তাহের জন্য স্কুল পরিষ্কার করার শাস্তি দেয়। সঙা গিয়নুকে সরি বলতে যায়, তবে গিয়নু ওকে দূরে থাকতে বলে। এখানে জিনুংয়ের দল স্টোর রুমের দিকে সিগারেট খাচ্ছিল। স্টোর রুমে ফায়ার ঘোস্ট ছিল, সে এখানে আগুন লাগিয়ে দেয়। সঙা সেটা দেখে জলদি নিভাতে যায় আর ফায়ার ঘোস্টকে বকতে থাকে। জিনুং ভাবে সঙা আবারও এখানে ওদের জ্বালাতে এসেছে। সঙা বলে, আমি তো এটা বলতে এসেছি যে আমি তোমাদের ভাগের কাজ করে দিব। সঙার এমন বোকামি দেখে গিয়নু হাসে। পরদিন সঙা গিয়নুকে আরেকটা অ্যামুলেট দেওয়ার জন্য ওর কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গিয়নু কোনোভাবেই ওকে কাছে আসতে দেয় না। জিহু সেটা খেয়াল করে আর গিয়নুর কাছে গিয়ে পড়ে যাওয়ার নাটক করে ওর ফোনটা চুরি করে সঙাকে দেয়, যেন কভারের ভেতরে অ্যামুলেটটা লুকাতে পারে। তখনই ক্লাস টিচার চলে আসে। গিয়নুর দাদিমা এসেছে সবাইকে খাবার দিতে, যেন সবাই গিয়নুর সাথে ভালো মতো থাকে। সঙা আর জিহু গিয়নুর ফোনে অ্যামুলেটটা রাখছিল। দূর থেকে দাদিমা সেটা দেখতে পায়। এর মাঝে গিয়নু এসে দাদিমাকে বলে ফোনটা হারিয়ে ফেলেছে। দাদিমা বলে, তোমার বন্ধুরা তোমার ফোনটা খুঁজে পেয়েছে। গিয়নু বলে, ওরা আমার বন্ধু না। সঙা বলে, তো কি হয়েছে? আমরা তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, চলো তোমাদের বাসায় গিয়ে খাবার খাবো। এই বাহানায় ও গিয়নুর ঘরে অ্যামুলেটগুলো রাখতে যাচ্ছিল। এখানে ক্লাসমেটরা গিয়নুর ব্যাপারে জানতে পারে গিয়নু খুব ভালো আর্চারি প্লেয়ার ছিল, কিন্তু ও নাকি আগের স্কুলে এক রুমে আগুন লাগিয়ে দিয়েছে। এজন্য ওকে টিম থেকে বের করে দেয়া হয়েছে। পরের দৃশ্যে সঙা রেডি হয়ে গিয়নুর বাড়ি আসে আর চুপি চুপি বিভিন্ন জায়গায় অ্যামুলেটগুলো লুকাচ্ছিল। জিহু দাদির সাথে খাবার কিনতে গিয়েছে। গিয়নু সঙাকে পানি দিলে ধাক্কা লেগে সেটা পড়ে যায়। হঠাৎ সঙা ওর অনেকটা কাছাকাছি চলে আসে। গিয়নু নার্ভাস হয়ে যায়। সঙা বলে, শুরুটা তুমি করেছ। আসলে তো ও টিস্যু নিচ্ছিল টেবিল পোছার জন্য। এর মাঝে জিহু আর দাদিমাও চলে আসে। এরপর সবাই একসাথে খাবার খায়। খাবার শেষে গিয়নু আর দাদিমা জিনিসপত্র পরিষ্কার করছিল। ওরা দুজন গিয়নুর রুমে অ্যামুলেটটা লুকাতে যায়, তবে ওদের ধাক্কা লেগে একটা বক্স পড়ে যায়, যেখানে গিয়নুর আর্চারি মেডালগুলো রাখা ছিল।
ওরা গিয়নুকে বলে, তুমি আর্চারিতে খুবই ভালো। গিয়নু বলে, এখন ছেড়ে দিয়েছি। এ সময় বাড়ি থেকে সঙার কল আসলে ও জলদি চলে যাচ্ছিল। দাদিমা ওকে আটকে খাবার দেয়। উনি সঙাকে চিনে ফেলেছে যে ওই সামান, যে এখন গিয়নুর খেয়াল রাখছে। ওদিকে কোচেরও মনে পড়ে গিয়নু তো আর্চারিতে খুবই ভালো। পরদিন পুরো স্কুলে ছড়িয়ে পড়ে যে গিয়নু আগের স্কুলে আগুন লাগিয়েছিল, যে কারণে ওকে টিম থেকে বের করে দেয়া হয়েছে। সবাই এখন গিয়নুকে এড়িয়ে চলতে থাকে, তবে সঙা আর জিহু ওকে একা ছাড়ে না। রাতের বেলা দাদিমা সঙার জন্য খাবার বানিয়ে আনে। গিয়নু দেখে ফেলে দাদিমা সামানের জন্য খাবার এনেছে। এতে ও অনেক রেগে যায়। টাকা নিয়ে থামোনি, এখন আমার দাদিমাকে দিয়ে খাবারও বানাচ্ছ। সঙার মনটা খারাপ হয়, তবে গিয়নুর চিল্লানোর জন্য না। ও দেখেছে এবার গিয়নু আগুনের কারণে মারা যেতে পারে। পরদিন স্কুলের সবাই গিয়নুকে আজবভাবে দেখছিল। বেচারা ময়লা ফেলার বাহানায় বাহিরে চলে যায়। সঙা যখন জানতে পারে গিয়নু স্টোর রুমের দিকে গিয়েছে, সেখানে তো ফায়ার ঘোস্ট। ও জলদি সেদিকে যায়। এর মাঝে স্টোরেজ রুমে আগুন লেগে গেছে। এ সময় গিয়নুর আগের স্কুলের কথা মনে পড়ে, যেখানে গিয়নু হুইনা নামের কাউকে জড়িয়ে ধরে কাঁদছিল। যে হুইনা এখনও ওকে মেসেজ করে বলে, তুমি কি আমার কাছে ক্ষমা চাইতে চাও না? আমি চাই তুমি মরে যাও। এসব ভেবে গিয়নু বলে, আমিও এটাই চাই। তখনই সঙা দরজা ভেঙে ওকে বাঁচাতে চলে আসে। ও কোনোভাবেই ফায়ার ঘোস্টের সাথে পারছিল না। এ সময় জিহু এসে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে দেয়। সঙা নিজের হাত বাড়িয়ে দেয়। গিয়নুও এবার ওর হাতটা ধরে। এরপর গিয়নুকে আগুন লাগার বিষয়ে রিপোর্ট লিখতে বলা হলে সঙা খুবই রেগে যায়। গিয়নু এটা করেনি। এসব শুনে গিয়নু পেপারে সরি লিখে চলে যায়। সঙা বলে, তুমি কেন সরি লিখেছ? তুমি কেন বললে না যে তুমি আগুন লাগাওনি? গিয়নু বলে, তুমি কিভাবে জানো আমি করিনি? আমার উপর দয়া দেখাতে এসো না। রাতের বেলা কোচ গিয়নুকে ডাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কোচ গিয়নুর আগের স্কুলের কোচের সাথে দেখা করতে গিয়েছিল, যে কেন ওকে টিম থেকে বের করা হয়েছে। আগের কোচ বলে গিয়নু ক্লাসে আগুন লাগিয়েছিল, এজন্য। উনি বলে গিয়নু সবসময় সবার থেকে ভালো করে, এজন্যই বাকিরা ওকে নিয়ে জেলাস হয় আর গিয়নুকে দোষ দিয়েছে। আগের কোচ বলে গিয়নুর নামে এই কথা গিয়নু নিজেই ছড়িয়েছে। ওর জন্য বাকি সবার ক্ষতি হবে বলেই আমি ওকে টিম থেকে বের করে দিয়েছি। কোচ বলে, আপনি গিয়নুকে ছেড়ে দিলেও আমি দিব না। বর্তমানে উনি গিয়নুকে বলে, তুমি আর্চেরি কেন শুরু করেছিলে? গিয়নু বলে, আমার দাদিমা আমাকে আর্চেরি করতে দেখলে খুশি হতো, এজন্য। উনি বলে, তাহলে এখন ছাড়ছো কেন? ও বলে, কারণ দাদিমা যখন ম্যাচ দেখতে আসতো, অন্যদের আমাকে নিয়ে খারাপ কথা বলতে দেখে দাদিমা কষ্ট পেত, যা আমি চাই না। এসব বলে ও চলে যায়। অন্যদিকে দাদিমা সঙার সাথে দেখা করতে আসে আর ওকে সব কিছু বলে। গিয়নু দুর্ভাগ্য নিয়ে জন্ম নেয়ায় প্রায় সময়ই মৃত্যুর মুখে পড়েছে, এজন্য ওর বাবা মাও ওকে ছেড়ে চলে গেছে। সবার এত কথা শুনে শুনে গিয়নু নিজের চারপাশে শক্ত এক দেয়াল বানিয়ে ফেলেছে। আমার নাতিটা এত কষ্ট পাওয়ার পরও সব সময় আমার জন্য হেসে গেছে। সঙা দাদিমাকে সান্ত্বনা দিতে ওনার হাত ধরতে গেলে ও বুঝতে পারে এখানে তো দাদিমার আত্মা। আমরা দেখি গিয়নুর দাদিমা মারা গিয়েছে। গিয়নু ওনাকে জড়িয়ে ধরে অনেক কাঁদছিল। দাদিমার আত্মা ওকে বলে, আমার গিয়নু এখন একদমই একা হয়ে গেছে, তাই তুমি আমার গিয়নুর পাশে থাকবে তো? সঙা কেঁদে কেঁদে বলে, আমি কখনোই গিয়নুর পাশ থেকে সরব না। এই শুনে দাদিমার আত্মাও খুশি হয়। সঙা দৌড়ে গিয়নুর কাছে যায়। ফিউনারাল হলে ওকে দেখে গিয়নু চিল্লিয়ে ওকে যেতে বলে। সঙা বলে, আমি এখানে তোমার জন্য না, তোমার দাদিমার জন্য এসেছি। আর ভাবে, তুমি আমাকে যতই ঘৃণা করো, আমি কখনোই তোমাকে ছাড়ব না। এখানে তেমন কেউই ছিল না। সঙা জিহুকে আসতে বলে। একটু পর গিয়নুর চাচা চাচি এসে গিয়নুকে দেখে একদমই খুশি ছিল না আর ওকে দাদিমার মৃত্যুর দোষ দিয়ে ওকে চলে যেতে বলে। তখনই জিহু এসে ওনাদের থামায়। এর মাঝে ওর চাচা ওকে জানায়, তোমার বাবা মা আসছে। গিয়নু বলে, চিন্তা করবেন না, আমি চলে যাচ্ছি। এসব দেখে সঙার ওর জন্য খুবই খারাপ লাগে। অন্যদিকে মাদার শিন তার বড় বোন সহ
একটা ভুতুড়ে বাড়িতে আসে ভূত তাড়ানোর জন্য। কিন্তু এখানের খারাপ আত্মা খুবই শক্তিশালী ছিল। মাদার শিনের উপরই হামলা করে দেয়। মাদার শিন জায়গার মালিককে বলে, এখানে অভিশাপ আছে, জায়গাটা কাউকে বিক্রি করবেন না, আর না হয় আরও মানুষ মারা যাবে। এ সময় মাদার শিন এখানে একটা কানের দুল পেয়ে ঘাবড়ে যায়। এরকম দুলই আমরা ইয়ুমহা নামের এক শামানের কানে দেখি। গিয়নু বাড়ি এসে দাদিমাকে মিস করে খুবই কাঁদছিল। দাদিমার মৃত্যুর জন্য ও নিজেকেই দোষ দিচ্ছিল। এখানে মাদার শিন আর তার বড় বোন ভাবছিল কেউ নিজেকে উৎসর্গ করে খারাপ আত্মাটাকে আরও শক্তিশালী করছে। আমরা দেখি ইয়ুমহাই এই কালো জাদু করেছে। এ সময় সঙা আসলে ওনারা চুপ হয়ে যায়। সঙা বড় শামানের কাছে সাহায্য চায়। আমার প্রথম ভালোবাসা গিয়নুর কাছে মাত্র 21 দিনই বাকি আছে। আমি যদি ওকে বাঁচাতে পারি ওর দুর্ভাগ্য কেটে যাবে, তাই আমাকে সাহায্য করো। উনি ওকে একটা বই দেয়, এর মাধ্যমে গিয়নুকে বাঁচাতে পারবে। কিন্তু এগুলো তো অনেক আগের ভাষায় লেখা ছিল, যেগুলো বুঝতে গিয়ে ওর মাথার চুল পেকে যাচ্ছিল। গিয়নু পরদিন স্কুলেও আসে না। সঙা ওকে দেখতে আসে। এ সময় এখানে ও সুসাইড ঘোস্ট দেখতে পায়। সঙা বলে, তুমি এসব চিন্তা ভাবনা মনেও এনো না, তোমার দাদিমা খুবই কষ্ট পাবে। এসব বলে ও চলে যায়। তখনই জিহু এসে বলে, কোচ বলেছে তোমাকে আর্চারি রুমের চাবিটা দিতে। সঙা এসে মায়ের কাছে সাহায্য চায়। গিয়নুর কাছে সুসাইড ঘোস্ট ঘুরছে। মা বলে, ওই ভূত গিয়নুর যত কাছে যাবে ও ততই মৃত্যুর দিকে যাবে। গিয়নুর মাঝে এখন বাঁচার কোনো ইচ্ছে নেই, তাই এখন তোমাকে ওর মাঝে বাঁচার ইচ্ছে জাগাতে হবে। আর হ্যাঁ, কাগজের অ্যামুলেট থেকে হিউম্যান অ্যামুলেট বেশি শক্তিশালী, এজন্য তুমি গিয়নুর অ্যামুলেট হয়ে যাও। এরপর সঙা নিজেকে গিয়নুর রক্ষাকারী বানিয়ে নেয়। পরদিন সঙা প্র্যাকটিস করছিল ও কিভাবে গিয়নুর কাছে যাবে। গিয়নু তো ওকে পাত্তা না দিয়েই হাঁটতে থাকে। বাসে সঙা ওকে পাশে বসতে বলে। গিয়নু গিয়ে জিহুর পাশে বসে পড়ে। সঙা গিয়নুকে টাচ করলে ভূতটা কিছুটা পিছু সরে যায়। স্কুলে এসে সবাই এবার জানতে পারে গিয়নুর নামে স্কুলে আগুন লাগানোর ফেক নিউজ ছড়ানোর কারণে কোচ ক্লাস টিচারের উপর এতটা রেগেছে যে ক্লাস টিচার কোচের কাছেও ক্ষমা চেয়েছে। সবাই এবার বুঝতে পারে গিয়নুর কোনো দোষ নেই। সঙা তো এই সেই বাহানায় গিয়নুকে টাচ করছিল যেন আত্মাটা পিছু সরে যায়। সিনগুলো খুবই কিউট ছিল। ব্যাপারগুলো জিহুর কাছে আজব লাগে। তুমি কি গিয়নুকে বুলি করছো? সঙা ওকে কারণটা জানায়। এরপর বাড়ি যাওয়ার সময় সঙা ওর পিছু করছিল, তবে গিয়নু ওকে ধরে ফেলে। এরপর ওরা দাদিমার মেমোরিয়ালে যায়। সঙা দাদিমার ছবি দেখে বলে, গিয়নু দেখো, তোমার দাদিমা মেডেল পেয়ে কত খুশি হতো। গিয়নুরও মনে পড়ে ও আর্চারিতে জিতলে দাদিমা কতটা খুশি হতো। এসব ভেবে গিয়নুর মনটা কিছুটা ভালো হলে ভূতটাও কিছুটা পিছু সরে যায়। এরপর গিয়নু আর্চারি রুমে যায়। অনেক দিন পর আজও আর্চারি প্র্যাকটিস করে। দূর থেকে কোচেটা দেখে খুশি হয়। পরদিন গ্রুপ প্রজেক্টের জন্য সঙা আর গিয়নু একই দলে ছিল। সঙা তো খুবই খুশি। ওদের দলে জিহু, হেরি আর দোয়নও ছিল। সঙা এ সময় দোয়নের পায়ে একটি বাচ্চা ভূতকে দেখলে ওর গিয়নুর জন্য চিন্তা হয়। এরপর কোচ গিয়নুকে আবারও আর্চারিতে আসতে বলে। গিয়নু না করলে কোচ ওর পিছুও ছাড়ে না। সঙা দেখে গিয়নু যখনই আর্চারি করছিল ভূতটা একটু একটু পিছু যাচ্ছিল, মানে গিয়নু আর্চারি খুবই পছন্দ করে। পরদিন সঙা দোয়নের ডেস্কের নিচে একটি অ্যামুলেট লাগা ছিল। তখনই ক্লাসে গিয়নু আসে। ওরা দুজন ছাদে আসে। গিয়নু বলে, তুমি আমাকে কেন ফলো করছো? সঙা বলে, আমি তোমাকে ফলো করি না, তুমি উল্টো আমার রাস্তায় চলে আসো। আচ্ছা, আর্চারি করলে তোমার কেমন অনুভব হয়? গিয়নুর মনে পড়ে সবাই ওর দুর্ভাগ্য নিয়ে ওকে কথা শোনাতো। যখনই ওর তীরটা গিয়ে একদম পারফেক্ট জায়গায় পড়তো সবাই আবার ওর প্রশংসা করত। গিয়নু বলে, আমার খুবই ভালো লাগে। সঙা ওর মাথায় হাত বুলিয়ে বলে, তোমাকে নিয়ে আমার খুবই গর্ব হয়। আমি কেন তোমাকে ফলো করি জানতে চাচ্ছ তো? সাধারণত বড়রা বাচ্চাদের খেয়াল রাখে, কিন্তু তুমি নিজেই নিজের খেয়াল রাখো। এজন্য আমি তোমাকে ভালো অনুভব করাতে চাই। এটাই তো বন্ধুত্ব। গিয়নু এক নজরে ওকেই দেখছিল। ওর জীবনটা সাদা কালো ছিল,
যেন সঙা এসে ওর জীবনটা রঙে ভরিয়ে দিল। গিয়নুর মুখেও হাসি ফুটে ওঠে। এতে সুসাইড ঘোষটা গায়েব হয়ে যায়। সঙা খুশিতে ওর হাত ধরলে গিয়নুও ওর হাত ধরে কাছে টেনে নেয়। এরপর তো দুজনই সারাক্ষণ এ ব্যাপারেই ভাবছিল, অন্য কিছুতেই মন দিতে পারছিল না। অন্যদিকে ইয়মহা গিয়নুর দাদিমার মেমোরিয়ালে যায়। এখানে মাদার শিন আর সঙা ওই ভুতুরে বাড়িটা দেখতে আসে। সঙা মাকে দেখায় 13 দিন পার হয়ে গেছে, আর 8 দিন পার হলেই গিয়নু খারাপ ভাগ্য থেকে মুক্তি পাবে। এ সময় দুজন ব্লগার এসে এখানে ভিডিও করতে থাকে। দরজা খুলতে গেলে মাদার শিন ওদের এসব করতে নিষেধ করে, তবে ছেলেগুলো শুনছিল না। এজন্য সঙা ওদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। কিন্তু ওনারা চলে যাওয়ার পরই ছেলেগুলো দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। এখানে একটা আংটি পেয়ে ছেলেটা সেটা ধরলে খারাপ আত্মা ওদের উপর হামলা করে দেয়। মা সঙাকে বলেছে গিয়নুকে ওর ব্যবহার করা এমন কিছু দিতে যেটাতে নাক কান মুখ আছে, যেটা ও কাছে না থাকলেও গিয়নুকে রক্ষা করবে। এজন্য সঙা নিজের লিপ বামটা গিয়নুকে দেয়। ওদের দুজনকে এমন আজব আচরণ করতে দেখে জিহু অবাক হয়। লাঞ্চের সময় সঙা গিয়নুর পাশে বসলে জিহু বলে, এতদিন আমার পাশে বসতে, এখন নতুন বন্ধু পেয়ে আমাকে ভুলে গেছো? এক্ষুনি আমার কাছে আসো। সঙা ওর কাছে যাওয়ার আগেই হেরি এসে ওর পাশে বসে পড়ে। এ সময় সঙা জিনুংয়ের সাথে বগি নামের একটা কুকুরের আত্মা দেখে হাসে। গিয়নু ভাবে সঙা জিনুংকে দেখে স্মাইল করছে। এরপর সঙা প্লে গ্রাউন্ডেও বগিকে দেখে কিউট বলে। এই শুনে তো এবার জিহু আর গিয়নু দুজনই খুবই জেলাস হয়। জিহু বলে, তুমি না বলেছ গিয়নু হ্যান্ডসাম, গিয়নু তোমার প্রথম ভালোবাসা, তাহলে জিনুংকে কেন কিউট বললে? সঙা বলে, আমি কখন ওকে কিউট বললাম? ওদিকে গিয়নু জিনুংকে দেখে ভাবে ও কোত্থেকে কিউট, আর স্যারকে বলে দেয় ওরা ওয়াশরুমে স্মোক করছে। এই শুনে তো স্যার ওদেরকে শাস্তি দেয়। এখানে সঙা জিহুকে বলে জিনুংয়ের সাথে ওর মৃত কুকুর বগির আত্মাটা সব সময় পাশে থেকে ওকে রক্ষা করে। আমি তো বগিকেই কিউট বলেছি। জিনুংকে দেখতে খারাপ মনে হলেও ও খুবই ভালো, কিন্তু ভয়ের বিষয় হলো দোয়নের সাথে একটা বাচ্চা ভূত আছে যেটা গিয়নুর ক্ষতি করতে পারে। ও শুধু গিয়নুর ব্যাপারেই বলছিল, জিহু শুধু ওকেই দেখছিল। অন্যদিকে পুলিশ এসে ওই দুটো ব্লগারকে খুবই খারাপ অবস্থায় ভুতুরে বাড়ি থেকে উদ্ধার করে। মাদার শিন ডিসাইড করেছে আরও কিছু পাওয়ারফুল সামান এনে এখানে রিচুয়াল করবে। বাড়ি যাওয়ার সময় সঙার কাছে কল আসে জলদি যাওয়ার জন্য। এজন্য সঙা ওদের দুজনকেই বাই বলে চলে যায়। রাতে ওরা দুজন সেই ভুতুরে বাড়িতে কিছু রিচুয়াল করতে যায়। ওদিকে গিয়নু সঙার কথা ভেবে ভেবে খুশি হয়ে বাড়ি আসে। এ সময় এখানে ইয়মহাকে দেখে ওর মন খারাপ হয়। ইয়মহা ওকে দাদিমায়ের মেমোরিয়ালের ছবিগুলো ছুঁড়ে বলে, আর কতদিন তোমার থেকে তোমার পরিবারকে রক্ষা করতে হবে? গিয়নু বলে, আপনি আমার ছবিতে করতেন, দাদিমার সাথে কেন করলেন? ও বলে, তোমার সাথে থাকার ফলে উনিও যদি আফটার লাইফে যেতে না পারে। আর ওর উপর লবণ ছুঁড়তে থাকে, যেটা ছোটবেলা থেকে উনি ওর সাথে করে আসছে। এই কারণেই গিয়নু সামানদের এতটা ঘৃণা করে। পরদিন সঙা বাসে ঘুমে ঝরছিল। জিহু ওকে ধরার আগেই গিয়নু ওকে ধরে ফেলে। বোঝাই যাচ্ছে দুটো ছেলেই সঙাকে পছন্দ করে। ক্লাসে জুসং ওই ব্লগারদের ভিডিও দেখছিল। সেখানে সামানকে দেখে ওর সন্দেহ হয় এটা সঙা। এই নিয়ে সবাই সঙাকে জিজ্ঞেস করে। সঙা ঘাবড়ে বলে, না না, আমি সামান না। গিয়নু এতে রেগে সবার উপর অনেক চিল্লায়, সঙা বলেছে না ও সামান না। জিহু ওকে শান্ত করার চেষ্টা করে। গিয়নু সঙাকে বলে, তুমি যেহেতু সামান না, ওদের দোষ দেওয়ার পরও তুমি কেন হেসে যাচ্ছিলে? যেখানে তুমি কিছুই করনি, তুমি কেন সরি বলো আর হেসে যাও? তোমার উচিত না নিজের জন্য খারাপ লাগা? সঙা বিরক্ত হয়ে চিল্লিয়ে বলে, হ্যাঁ আমি সামান, আমি 10 জন মানুষের কাজ একাই করে যাচ্ছি, যেন 21 দিন পর্যন্ত তোমাকে বাঁচিয়ে রাখতে পারি। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, এজন্য ব্যাপারটা সিক্রেট রেখেছিলাম। আর একটা কথা বললে তোমাকে একদম চুপ করিয়ে দেব আমার ঠোঁট দিয়ে। গিয়নু তো ভয় পেয়ে যায়। আসলে এসব কিছু সঙার স্বপ্ন ছিল, বাস্তবে ও চুপ থাকে। জিহু গিয়নুর পিছু গিয়ে বলে, আমি সঙাকে স্মাইল করা শিখিয়েছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিহু যেদিন প্রথম সঙাকে দেখেছিল, সঙা খুবই নার্ভাস ছিল। কেউ ওর সাথেও ছিল না,
ফলে ও বসতেও পারছিল না। জিহু ওকে দেখে নিজের পরিচয় দিয়ে বলেছে, তুমি চাপ অনুভব করলে এভাবে হাসলে তোমার মনটা হালকা হবে। জিহু বলে, আমি ওকে বলেছিলাম ও ফেক কনফিডেন্স করলে একদিন ঠিকই ওর মাঝে সত্যিকার কনফিডেন্স চলে আসবে, তাই দোষ দেওয়ার হলে আমাকে দিও। গিয়নু বলে, তুমি এটাই বলতে এসেছ? জিহু বলে, আমি সঙ্গাকে পছন্দ করি। আমি যদি ওকে আরও পছন্দ করে ফেলি, তোমার সাথে প্রতিযোগিতাও করতে পারি, তখন এসব বলতে আসবো না। রাতের বেলা সঙ্গা আর মাদার শিন কাজ শেষে বাড়ি ফিরছিল। গিয়নু তাদের দেখে কাছে এসে বলে, আমি কি আপনার একটা ছবি তুলতে পারি? আসলে আমার বন্ধুকে সবাই আপনি ভাবছে, তাই ওকে নির্দোষ প্রমাণ করতে একটা ছবি লাগবে। এই শুনে মাদার শিন ওকে বকা লাগিয়ে চলে যেতে বলে। গিয়নু সঙ্গাকে মেসেজ করে সরি বলে, পার্কে আসতে পারবে? আমি তোমার সাথে দেখা করতে চাই। নোটিফিকেশনের শব্দ শুনে ও পেছনে তাকালে সঙ্গা ওকে বকা লাগিয়ে অন্যদিকে তাকাতে বলে। গিয়নুকে বকা লাগিয়েছে, এজন্য তো ও নিজেই কাঁদছিল। সঙ্গার কাছে তো সাধারণ জামা ছিল না যে ও গিয়নুর সাথে দেখা করতে যাবে, এজন্য মা ওকে নতুন জামা কিনে দেয়। সঙ্গা মাকে লাভ ইউ বলে জলদি গিয়নুর সাথে দেখা করতে যায়। গিয়নু বলে, তোমার সাথে খারাপ আচরণের জন্য সরি। হঠাৎ পার্কের লাইট চলে গেলে আশেপাশে অনেক ভূত দেখে সঙ্গা ওর হাত ধরে। গিয়নু বলে, তোমার জোর করে হাসিটা দেখে আমার নিজের কথা মনে পড়ে। ছোটবেলায় আমিও এমন ছিলাম, তাই আমি বুঝতে পারি তুমিও কিভাবে তোমার কষ্টটা লুকাও। সঙ্গা ওকে জড়িয়ে বলে, অতীতের কষ্ট ভুলে যাও, আমি তোমার খেয়াল রাখবো, খারাপ কিছু হতে দিব না। এ সময় লাইট চলে আসলে দুজনই লজ্জা পেয়ে দূরে সরে যায়। পরদিন গিয়নু আর সঙ্গা একসাথে স্কুলে যায়। দেয়াল টপকে স্কুলে ঢোকে। ওদের এভাবে হাত ধরে দৌড়ে ক্লাসে যেতে দেখে কোচ বলে, দেখেছ প্র্যাকটিসে না এসে প্রেম করছে। এরপর গিয়নু আর্চারি প্র্যাকটিস করতে যায় আর কোচকে বলে, আমি আর্চারিতে জয়েন করব। কোচ খুশি হয়ে বলে, আমাদের টিমের একটা নিয়ম আছে, টিমে জয়েন হওয়ার আগে 1 ঘন্টার মাঝে ওই ভুতুরে বাড়ির কাছে গিয়ে আবারও আসতে হয়। উনি আসলে দেখতে চাচ্ছিল ও কতটা সিরিয়াস। ওদিকে ইয়োমহা ওই বাড়িতে কালো জাদু করছিল। কারো আসার শব্দ শুনে ও বের হয়। আসলে সঙ্গা এসেছে, বাকি সামানরাও আসবে এখানে খারাপ আত্মা দূর করার জন্য। সঙ্গা ভাবে মাদার শিন ওকে ডেকেছে। ইয়োমহা ওর মাস্ক খুলে ওর সাথে সামানদের ডান্স করতে বলে। সঙ্গাও রাজি হয়। একটু পর গিয়নু এখানে চলে আসে আর ইয়োমহার সাথে সঙ্গাকে সামান রূপে দেখে ওর মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে। যে মানুষটাকে ও পছন্দ করতে শুরু করেছে সেও সামান। গিয়নু কষ্ট পেয়ে চলে যায়। সঙ্গা ওর পিছু যেতে থাকে। জেনং গিয়নুকে রাস্তায় দেখে বলে, তুই ওই দিন স্যারের কাছে আমাদের কেন নালিশ করেছিস? আর ওকে ধাক্কা দেয়। গিয়নু বলে, আমি কি এমন দোষ করেছি যে আমাকে এসব ভোগ করতে হচ্ছে? আমি তো কাউকে বলিনি আমাকে পছন্দ করো। সবার যত ইচ্ছে আমাকে ঘৃণা করো, এরপরও আমাকে আর জ্বালিও না। ও অনেক কাঁদছিল। জিনুংরা তো বোকা হয়ে যায়। সঙ্গা গিয়নুকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। অনেক আত্মারা গিয়নুকে ঘিরেছিল। সঙ্গা লবণ ছুঁড়ে সেগুলোকে তাড়াতে থাকে। যে কাজ গিয়নু সবচেয়ে বেশি অপছন্দ করে সেগুলোই সঙ্গাকে করতে দেখে ও বলে, তুমিও আমার উপর মজা নিচ্ছ তাই না? সঙ্গা কেঁদে বলে, আমি শুরু থেকেই তোমাকে জানাতে চেয়েছিলাম, তবে তুমি সামানদের অনেক অপছন্দ করো, এজন্য বলতে পারিনি। গিয়নু বলে, শুরু থেকেই মিথ্যে বলে এসেছ, আমি আর তোমাকে বিশ্বাস করি না। অন্যদিকে মাদার শিন অনেক সামানদের নিয়ে সেই ভুতুরে বাড়িতে যায়। ওনারা বুঝতে পারে কেউ খারাপ আত্মাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে, এজন্য ওনারা রিচুয়াল করে পুরো বাড়িটা সিল করে দেয়। বাড়ি ফিরে মাদার শিন সঙ্গার মনটা খারাপ দেখে কারণ জিজ্ঞেস করে। সঙ্গা বলে, ভুতুরে বাড়ির সামনে গিয়নু আমাকে সামান অবস্থায় দেখে ফেলেছে। এখানে গিয়নু দাদিমার ছবি থেকে মন্ত্রগুলো মুছার চেষ্টা করছিল আর মনে পড়ে সঙ্গা ওকে বলেছে, আমি তোমাকে রক্ষা করতেই এসব করেছি। আমি জানতাম তুমি সত্যটা জানলে দূরে সরে যাবে। তোমার যত ইচ্ছে আমাকে ঘৃণা করো, তবে আর 5টা দিন আমাকে সহ্য করো। এখানে মাদার শিন অনেক চিন্তায় ছিল। উনি বুঝতে পেরেছে কেউ নিজের মাঝে শয়তানি আত্মাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে, যেটা খুব জলদি সম্পূর্ণ হয়ে যাবে। ফ্লাওয়ার মাস্টার পরদিন সঙ্গাকে ইয়োমহার ছবি দেখিয়ে বলে, কাল কি তোমার সাথে ওর দেখা হয়েছে? সঙ্গা বলে, হ্যাঁ,
আমি ওনার সাথে ডান্সও করেছি। উনি বলেছে আন্টি ওনাকে ডেকেছে। মা বলে ইয়মহা মিথ্যে বলেছে। ওরা বুঝতে পারে ইয়মহাই খারাপ আত্মাটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। আজ স্কুলে যাওয়ার সময় গিয়নু সঙার সাথে কথাও বলে না। জিহু জিজ্ঞেস করে কি হয়েছে, ওরা তো কিছুই বলে না। খাওয়ার সময়ও সবাই বুঝতে পারে ওদের মাঝে ঝামেলা হয়েছে। এজন্য সঙা ওদের দুজনকে ছাদে নিয়ে বলে, আমি একজন শামান। আমার যখন 8 বছর ছিল তখন আমার মাঝে এই শক্তি এসেছে। তখন থেকেই আমি এই কাজ করছি। আমি একজন সাধারণ মানুষ হয়ে বাঁচতে চাই বলেই বিষয়টা লুকিয়েছি। গিয়নু আমাকে মাফ করে দাও। গিয়নু রেগে চলে যায়। জিহু বলে, তুমি কেন ওকে বলছো না যে তুমি ওকে বাঁচানোর চেষ্টা করছ? সঙা বলে, আমি ওকে বাঁচাতে পারলেই এটা জানাবো, আর না হয় ও ভেঙে পড়বে। এরপর ওরা সবাই ওদের প্রজেক্টের কাজের জন্য ক্যাফেতে যাচ্ছিল। এ সময় এক পাগল মহিলা নিজের বাচ্চাকে ময়লার মাঝে খুঁজছিল। এর মাঝে উনি দোয়নকে দেখে মারতে থাকে আর বলে, আমার বাচ্চাকে ফিরিয়ে দাও। দোয়নের পায়ে বাচ্চা ভূতটাকে জাগতে দেখে সঙা কোনোভাবে ওনাদের ঝগড়া থামানোর চেষ্টা করে। এরপর ওরা ক্যাফেতে বসে প্রজেক্টের কাজ করছিল। বাচ্চা ভূতগুলো শান্ত থাকা পর্যন্ত সবকিছু ঠিক, কাঁদলেই বিপদ। ভূতটাকে কাঁদতে দেখে সঙা জলদি গিয়ে গিয়নুর হাত ধরে, কিন্তু ওর হিউম্যান অ্যামুলেট কাজ করে না। গ্লাসটা ভেঙে গিয়নু হাতে ব্যথা পেয়ে যায়। সঙা বুঝতে পারে কোনো ঝামেলা হয়েছে। এজন্য ও দোয়নের সাথে ওর বাড়ি যায়। দোয়ন পুতুল অনেক ভালোবাসে। সঙা দেখে বাচ্চা ভূতটি অদৃশ্য রশির মাধ্যমে এই পুতুলটার সাথে যুক্ত। ভূতটাকে মুক্ত করতে পুতুলটা সঙার লাগবে। পুতুলটা নেয়ার জন্য সঙা ওকে পটানোর চেষ্টা করে, টাকা দেয়ারও কথা বলে। তবে দোয়ন কোনোভাবেই রাজি হয় না। ওর পুতুলগুলো ওর কাছে বাচ্চার মতো। ওদিকে গিয়নু বুঝতে পারে যখনই কোনো ঝামেলা হয় সঙা ওকে টাচ করে। গিয়নু বুঝতে পারে সঙা ওর উপর জাদু করার জন্যই প্রতিবার ওর কাছে আসত। পরদিন বাচ্চা ভূতটা কাদার ফলে ক্লাসের সবার অবস্থাই খারাপ হচ্ছিল। গিয়নুর আঘাত থেকেও রক্ত বের হচ্ছিল। এই দেখে সঙা আবারও দোয়নের কাছে পুতুলটা চাইতে যায়। দোয়ন তো রেগে ওকে ভিজিয়ে দেয়। এরপর লাইব্রেরিতে কাজ করার সময় ভূতটাকে কাঁদতে দেখে সঙা গিয়নুর কাছে যায়। গিয়নু উল্টো ওকে কাছে টেনে বলে, আমি জানি না তুমি কি করতে চাচ্ছ, তবে আমি শামানদের চিনি। তুমি নিশ্চয়ই আমার উপর জাদু করতে চাচ্ছ। এ সময় ভূতটা কাদার ফলে লাইব্রেরির শেলফগুলো ওদের উপর পড়ে যায়। গিয়নু জলদি সঙাকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়ে যায়। সঙা বুঝতে পারে ওর হিউম্যান অ্যামিউলেট আর কাজ করছে না। গিয়নুকে হাসপাতালে নেওয়া হয়। গিয়নু এখন সঙাকে ঘৃণা করে, এজন্য হিউম্যান অ্যামিউলেট কাজ করছে না। এসব শুনে জিহুও চিন্তায় পড়ে যায়। সন্ধ্যায় এক মহিলা ওই পাগল মহিলাটাকে এনে বলে, বাচ্চা হওয়ার 1 মাস আগেই ওর মিসক্যারেজ হয়েছে। তখন থেকেই ও এমন আচরণ করছে। কিছুদিন আগে রাস্তায় এক পুতুল পেয়ে সেটাকেই নিজের বাচ্চা বলে আদর করত, কিন্তু এখন সারা দিন ময়লার ভেতর নিজের বাচ্চাকে খুঁজতে থাকে। হয়তো ওকে ভূতে ধরেছে। সঙা বলে, উনি মানসিক অসুখে ভুগছে, ওনাকে ডাক্তারের কাছে নিন। এই সময় ওর মনে পড়ে মহিলাটি দোয়নকে বলেছিল বাচ্চাকে ফিরিয়ে দিতে, আর বাচ্চাটি ওই পুতুলের সাথে জড়িত। এজন্য সঙা জলদি দোয়নের বাড়ি যায়। দোয়ন বলে, তুমি কি কসপ্লে করছো? সঙা বলে, আমি আসলেই একজন শামান। অন্যদিকে জিহু লুকিয়ে লুকিয়ে গিয়নুর ফোনে একটা অ্যামিউলেট রাখতে যায়। এ সময় গিয়নুর ফোনে কল আসলে ভুলে সেটা রিসিভ হয়ে যায়। গিয়নু এটা দেখে রেগে যায় আর সাইডে গিয়ে হুইনার সাথে কথা বলে। গিয়নু বলে, চিন্তা করো না, তুমি যেমনটা চাচ্ছ আমি তার চেয়েও বেশি কষ্টে আছি। এসব শুনে জিহু রেগে যায়, কে তোমার দুঃখের কামনা করে আর তুমি কেন এদের কল ধরো? গিয়নু বলে, হুইনা আমার বন্ধু, আমার কারণেই ওর জীবনটা বদলে গেছে, তাই তুমি আর সঙাও আমার থেকে দূরে থাকো। ওদিকে সঙা দোয়নকে বলে, আমি জানি এই পুতুলটা তোমার সাথে থাকার কারণে তুমি বাজে স্বপ্ন দেখো, তোমার শরীরও খারাপ হয়। ওর সাথে একটি বাচ্চার আত্মা আছে। তোমার সাথে পুতুলটা থাকলে বাচ্চাটি আফটার লাইফে যেতে পারবে না। দোয়ন বলে, ও আমার প্রিয়, ও ছাড়া আমার বন্ধু নেই। সঙা বলে, আমি তোমার বন্ধু হব। এবার দোয়নও সঙাকে পুতুলটা দিয়ে দেয়। দোয়ন বলে, আমি এটা কিনে আনার পর মা বলে এটা দেখতে ভুতুড়ে,
এজন্য সেটা ফেলে দিয়েছিল, কিন্তু পরে সেটা আমি ওই মহিলার কাছে পেয়ে আবারও নিয়ে এসেছিলাম। সঙা পুতুলটা নিয়ে বাড়িতে আসলে জিহুকে দেখতে পায়। জিহু বলে, আমি বুঝতে পারছি গিয়নু কতটা কষ্টে আছে। আমি ওকে রক্ষা করতে চাই। ও যদি আমার সামনে মারা যায় আমিও নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই এবার আমি গিয়নুর হিউম্যান অ্যামিউলেট হব। সঙাও এবার জিহুকে গিয়নুর রক্ষাকারী বানিয়ে দেয়। এবার জিহুকেও ওর প্রিয় একটা জিনিস গিয়নুকে দিতে হবে, যার মাঝে চোখ নাক মুখ আছে। জিহুর নজর বারবার ওর প্রিয় রোবটটার দিকেই যাচ্ছিল। বাধ্য হয়ে জিহু সেটাই গিয়নুকে দিয়ে বলে, এটা আমাদের বন্ধুত্বের উপহার, তাই এটা যত্ন করে রাখবে। এদিকে সঙা পাগল মহিলাটাকে খুঁজছিল পুতুলটা দেওয়ার জন্য। ও দেখে মহিলাটি গিয়নুর বাসার সামনে ময়লায় বাচ্চাকে খুঁজে খুঁজে কাঁদছিল। এ সময় আবার গিয়নু ময়লা ফেলতে এসে ওনাকে কাঁদতে দেখে চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে, ঠিক যেমনটা সঙা চেয়েছিল ওর ক্রাশ এমনটা করুক। মহিলাটির কান্না থামলে গিয়নু ভেতরে চলে যায়। সঙা এসে চুপি চুপি মহিলার স্টলারে পুতুলটা রেখে বলে, বাহ, আপনার বাচ্চাটা তো খুবই সুন্দর। মহিলাটিও পুতুলটা পেয়ে অনেক খুশি। অবশেষে বাচ্চাটিও মায়ের সাথে খুশি খুশি চলে যায়। হঠাৎ সঙা ময়লার মাঝে নিজের লিপ বামটা দেখে অনেক কাঁদতে থাকে যে গিয়নু এটা ফেলে দিল। তখনই গিয়নু এসে ওর মাথায় ছাতা ধরে। গিয়নুও ফিরে এসেছে লিপ বামটা নিতে। ও বুঝতে পেরেছে এটা ফেলা উচিত হয়নি। এরপর ও সঙাকে ভেতরে এনে চা খেতে দেয় যেন ওর সর্দি না লাগে। সঙার নজর দাদিমার ছবিগুলোর উপরে যায়। ও ভয় পেয়ে বলে, এগুলো কে করেছে? কোনো মৃত মানুষের মুখে এই খারাপ মন্ত্র লিখলে তারা নরকে যাবে। এগুলো মুছলেও অভিশাপ যাবে না, এগুলো পোড়াতে হবে। গিয়নুর খুবই কষ্ট হয়। সঙা বলে, তুমি জানো কে এগুলো করেছে? সে যদি অভিশাপ তুলে নেয় তাহলে আর ছবিগুলো পোড়াতে হবে না, আর দাদিমাও শান্তি মতো আফটার লাইফে যেতে পারবে। গিয়নু বলে, হ্যাঁ, সে আমার কথা না শুনলেও তোমার কথা শুনবে। তুমি ওই দিন যে সামানের সাথে ডান্স করেছ সেই এটা করেছে। তোমরা দুজনই একসাথে আমার মজা নিতে চাচ্ছ। আর হাঁটু গেড়ে সঙাকে অনুরোধ করে যেন দাদিমার উপর থেকে অভিশাপটা সরায়। সঙা কেঁদে বলে, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, তবে ওই দিনই প্রথম আমার সাথে ইয়ুমহার দেখা হয়েছে। কাউকে নিয়ে মজা করা বা কষ্ট দেওয়ার প্ল্যান আমার কখনোই ছিল না। পরের দৃশ্যে জিহু হ্যারির সাথে কাজ করছিল। জিহু ওর পাশে বসলে হ্যারি তো ব্লাশ করতেই থাকে। এ সময় বাহিরে দিয়ে গিয়নুকে যেতে দেখে জিহু ওকে টাচ করতে চলে যায়। অন্যদিকে সঙা দাদিমার মেমোরিয়ালে গিয়ে দেখে ইয়ুমহা এখানেও কালো জাদু করে রেখেছে। সঙা সেই খারাপ অ্যামুলেটটা বাড়ি নিয়ে আসে নষ্ট করার জন্য। মাদার শিন যখন জানতে পারে এটা ইয়ুমহা করেছে, উনি খুবই অবাক হয়। এরপর ওনারা সেটা নষ্ট করে। গিয়নু এখানে ইয়ুমহাকে বলে, আপনি আমার দাদিমাকে অভিশাপ কেন দিলেন সেটা তুলে নিন। ইয়ুমহা বলে, তোমার পরিবারকে বাঁচানোর জন্যই এটা করেছি। আর ওর মাথায় একটা অ্যামুলেট রাখলে সেটা কাজ করে না, কারণ জিহুর অ্যামুলেটটা গিয়নুকে খারাপ শক্তি থেকে রক্ষা করছিল। ইয়ুমহা এরপর গিয়নুর বাড়ি যাচ্ছিল। জিহু এটা দেখে সঙাকে জানায়। ইয়ুমহা গিয়নুর ঘরে এসে জিহুর দেয়া রোবটটা নষ্ট করতেই যাচ্ছিল। তখনই সঙা এসে ওকে আটকে দেয়। সঙা বলে বাহিরে এসে কথা বলতে। ইয়ুমহা রাজি না হলে সঙা নিজের পাওয়ার দেখায়। এতে ইয়ুমহা ঘাবড়ে যায়। সঙা বলে, আমি জানি আপনার কখনোই ইচ্ছে ছিল না দাদিমার উপর থেকে অভিশাপ সরানোর। আপনি শেষে ছবিগুলো পুড়িয়েই দিতেন। আপনার উচিত মানুষদের কষ্ট দেয়া বন্ধ করা। এসব শুনে গিয়নু ইয়ুমহাকে বলে, যদি এটাই করতে হয়, আমি চাই না তোমার নোংরা হাত আমার দাদিমার ছবি স্পর্শ করুক। আর নিজেই দাদিমার ছবিগুলো পুড়িয়ে দেয়। ইয়ুমহা রেগে চলে যায়। সঙা ওর পিছু গিয়ে বলে, শয়তানের পুজো করতে করতে আপনি দিন দিন দুর্বল হয়ে পড়ছেন। আপনার উচিত নিজের দেবতার কাছে ক্ষমা চাওয়া। এরপর ও গিয়নুর ঘরের বাহির থেকে ভূত তাড়াচ্ছিল আর জিহুকে কল করে বলে, 21 দিন শেষ হতে আর মাত্র 2 দিন বাকি আছে, তাই কাল থেকে তুমি গিয়নুর কাছে থাকবে। জিহু বলে, ওকে বস। এখানে গিউ সঙার কথাই ভাবছিল। সঙা বলেছে, ছবিগুলো পড়িয়ে তুমি তোমার দাদিমাকে মুক্ত করেছ। ইয়ুমহা যা যা বলেছে তুমি তাতে কান দিও না। তুমি অনেক স্ট্রং। তুমি শুধু আমাকেই ঘৃণা করো।
তোমার জায়গায় আমি থাকলেও আমি সামানদের অনেক ঘৃণা করতাম। গিওনু সঙার দেয়া লিপ বামটা দেখে বলে, তোমার উচিত আমাকে ঘৃণা করা। অন্যদিকে ইয়মহা ভুতুরে বাড়িতে গিয়ে বলে, তুমি যদি আর একজনকে মারতে পারো তুমি পুরোপুরি শক্তিশালী হয়ে যাবে। আর এখানে মাদার শিনের করা এক জাদুর পুতুলে নিজের রক্ত দিয়ে সেটার মাথায় ভেঙে দেয়। পরদিন স্কুলে সঙার ইশারাতে জিহু গিয়নুকে টাচ করছিল। গিয়নু আবার সঙার সাথে কথা বলতে চাচ্ছিল, তবে বারবারই ওদের মাঝে কেউ না কেউ চলে আসছিল। দোয়নের সাথে সঙার ভালো বন্ধুত্ব হয়ে যায়। ব্রেক টাইমে ছেলেরা বাস্কেটবল খেলছিল, সেখানেও ভূত দেখে সঙার ইশারায় জিহু বারবার গিয়নুকে টাচ করছিল। গিয়নু ওকে দূরে সরায়, আমরা তো বিপক্ষ দলে, স্যার জিহু আমাকে হারানোর চেষ্টা করছে। বেচারা তো গিয়নুকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে এখানে অনেকগুলো ভূত দেখে সঙা ভয় পেয়ে যায় আর জিহুকে ইশারা করে জলদি বাড়ি যায়। একটু পর সঙা জিহুকে কল করে বলে, তুমি আজ কোনোভাবেই গিয়নুকে একা ছাড়বে না, যত পারো ওর কাছে থাকো। এ সময় হেরি এসে বলে, গিয়নু আর জিহু, তোমরা তোমাদের ভাগের কাজ এখনও শেষ করনি, আজ রাতের মধ্যে শেষ করে সকালে সেটা জমা দিবে। এই শুনে তো জিহু খুশিতে হেরিকে জড়িয়ে বলে, ধন্যবাদ, মানে ওর কাজটা সহজ হয়ে গেল। ওর জড়িয়ে ধরার ফলে তো বেচারি ব্লাশ করতে করতে মরেই যাচ্ছিল। ওদিকে সঙা, মাদার শিন আর ফ্লাওয়ার মাস্টার সেই ভুতুরে বাড়িতে যায় অভিশাপটা নষ্ট করার জন্য। অভিশাপের কারণে আরও অনেক ভূত খারাপ আত্মাটার কাছেই যাচ্ছিল। ওরা তিনজন এখানে অসাধারণভাবে ভূতদের সাথে লড়াই করে, একদম পাওয়ার 3। এখানে যেহেতু এই সেই বাহানায় গিয়নুর সাথে গ্লুর মতো লেগেছিল, যেগুলো খুবই ফানি ছিল। বাড়ি যাওয়ার সময় জিহু গাড়ি আসার বাহানায় বারবার ওকে বাঁচাচ্ছিল। গিয়নু তো বিরক্ত হয়ে ওকে পেটাতে থাকে। বাড়ি এসেও জিহু ওর সাথে লেগেই ছিল। ওদিকে ওরা পুতুলের মাথাটা খুঁজে সঙা নিজের হাতের রক্ত দিয়ে অভিশাপটা বন্ধ করে। ফ্লাওয়ার মাস্টার বলে, হাতে ব্যথা পাবে। সঙা বলে, আমি ছোটবেলা থেকেই এটা করে আসছি। গিয়নু ঘুমিয়ে গেছে ভেবে জিহু রুমে এসে ওকে ধরে বলে, নিজের জীবনে ফিরে আসো গনু গনু। গিয়নু তো জেগেছিল আর ওকে পিটিয়ে রুম থেকে তাড়ায়। গিয়নুর মনে পড়ে ও ইয়মহাকে জিজ্ঞেস করেছিল সঙাকে কিভাবে চেনে। ইয়মহা বলেছে সঙা তো মিউলদং বেবি সামান হিসেবে পরিচিত ছিল, কিন্তু এবারই ওর সাথে আমার প্রথম দেখা হয়েছে। গিয়নু এবার মিউলদং বেবি সামান নামে অনলাইনে সার্চ করে। আমাদের এবার ওর ছোটবেলা দেখানো হয়। ওর সামান হওয়ার পাওয়ার কাজে লাগিয়ে ওর বাবা মা ওকে দিয়ে টাকা কামাতো। কখনোই বাচ্চাটির কষ্ট বোঝার চেষ্টা করেনি। সঙা যখনই নিজের কাজ করতে পারত না ওকে রুমে বন্দি করে রাখত। সঙা যখন ভূত দেখতে শুরু করে ওর বাবা মা ভয়ে ওকে ছেড়ে চলে গেছে, তখনই মাদার শিন ওকে নিয়ে গিয়েছিল। এরপর সঙা যখন স্কুলে ভর্তি হয় ও সামান হওয়ার কারণে পোলাপানরা ওকে বুলি করত। এসবের ভিডিও দেখে গিয়নুরও খুবই খারাপ লাগে। ওদিকে ফ্লাওয়ার মাস্টার আর মা ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। ভেতর থেকে ইভিল স্পিরিটটা সঙাকে দেখেছিল। ওদিকে গিয়নু জিহুকে বলে, তুমি কবে থেকে সঙাকে চেনো? জিহু বলে, হাই স্কুলের শুরু থেকে, মানে গত বছর থেকে। ও তো এর আগে এলিমেন্টারি আর মিডল স্কুলেও পড়েনি। গিয়নু বলে, আমি আসলেই ওর সাথে অনেক খারাপ করেছি। ওর বলাতেই তুমি আমাকে এভাবে টাচ করছো, তাই না? জিহু বলে, এবার বুঝতে পেরেছ সঙা তোমাকে রক্ষা করতে চাচ্ছে? গিয়নু বলে, হ্যাঁ। জিহু ওকে জড়িয়ে বলে, কালকের দিনটা একটু ভালো মতো থাকো। পরদিন জিনুংয়ের বাবা জেল থেকে বের হয়ে এসে জিনুংকে পেটাতে থাকে। সঙার বলাতে বগি জিনুংয়ের বাবাকে কামড়ে দেয়। এই সুযোগে জিনুং পালাতে থাকে আর মাকে কল করে বলে, বাবা জেল থেকে পালিয়েছে, তোমাকে খুঁজে পেলে মেরেই ফেলবে। মানে ওর বাবা ওদেরকে অনেক অত্যাচার করে। জিনুং বাবার থেকে পালিয়ে সেই ভুতুরে বাড়িতে গিয়ে লুকায়। ওর বাবাও ওকে খুঁজে না পেয়ে চলে যায়। জিনুং এ সময় ওই আংটিটা পেলে ইভিল স্পিরিট ওকে বশ করে নেয়। ওদিকে ওরা সবাই প্রজেক্টের কাজ করছিল। বগি এসে সঙাকে ডাকতে থাকে। সঙা বুঝতে পারে জিনুং বিপদে পড়েছে, এজন্য ও বগির পিছু করে ভুতুরে বাড়িতে আসে। ভেতরে যাওয়ার আগে ও আন্টিকে মেসেজ করে ব্যাপারটা জানায়। জিনুংয়ের অবস্থা খুবই খারাপ ছিল। সঙাকে সাহায্য করতে গিয়নু আর জিহুও এদিকেই আসছিল।
গত রাতে গিয়নু জিহুকে বলেছে আমার কারণে সঙা কেঁদেছে। জিহু রেগে ওকে পেটাতে থাকলে গিয়নু প্রমিস করে আমি আর কখনোই সঙাকে কাঁদাবো না। বর্তমানে দুজনই সঙাকে রক্ষা করতে যায়। ওরা কোনোভাবেই দরজাটা খুলতে পারছিল না। গিয়নু ভেতরে ঢুকতে পারলেও জিহু ঢুকতে পারে না। গিয়নুকে এখানে দেখে সঙা ঘাবড়ে যায়, এখান থেকে বের হও। গিয়নু বলে আমি তোমাকে ছেড়ে যাব না। সঙা দরজা খুলতে গেলে নিচে গিয়নুর ছবি দেখে ভয় পেয়ে যায়। আসলে ইয়ুমহা গত রাতে ইভিল স্পিরিটকে গিয়নুর ছবি দিয়ে বলেছে এই ছেলেটা গত 10 বছর তার পরিবারের দুর্ভাগ্যকে শুষে নিয়েছে, তুমি ওকে গ্রহণ করে ওর শরীরটা দখল করে নাও। বর্তমানে ওই ইভিল স্পিরিট গিয়নুর ভেতরে ঢুকে পড়ে, যার ফলে জিহুর হিউম্যান অ্যামিউলেটটা ভেঙে যায়। সঙা ওর দিকে লবণ ছুঁড়ে বলে গিয়নুর শরীর থেকে বের হও। ও বলে আমি বের হলে এই শরীরটাকে আর না হয় তোমাকে মেরে বের হব। এই সময় ওর মনে পড়ে এটা তো সেই সামান, আর ওর কাছে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই সঙার অ্যামিউলেটটা জ্বলে উঠে গিয়নু জেগে উঠে ওকে পালাতে বলে। তবে ওর থেকে দূরে সরলেই আবারও ইভিল স্পিরিট জেগে যায়। ও বুঝতে পারে সঙাকে টাচ করলেই গিয়নু জেগে উঠছে, আর বলে তুমি কি ভাবছ তুমি সুন্দরী বলে যা ইচ্ছে করতে পারবে? চলো আমরা একটা ডিল করি। যে আমাকে এই শরীরটা অফার করেছে তার আগে যদি তুমি আমাকে ধরতে পারো আমি তোমার ইচ্ছে পূরণ করব। সঙা ওর কথায় রাজি হলে আত্মাটা আংটিটা নিয়ে এখান থেকে পালায়। মাদার শিন এদিকেই আসছিল। উনি বুঝতে পারে গিয়নুর ভেতরে ইভিল স্পিরিট ঢুকেছে, এজন্য উনি গিয়নুর পিছু যায়। আর ওরা দুজন ভুতুরে বাড়িতে এসে জিনুংকে ঠিক করে তোলে। মাদার শিন গিয়নুকে হারিয়ে ফেলে। এ সময় এদিকে ইয়ুমহাকে আসতে দেখে উনি বলে তুমি এসব কেন করছো? ইয়ুমহা বলে আমি নিজেকে বাঁচাতেই এসব করছি। মা বলে তুমি শয়তানের পূজা করতে করতে একটা শয়তানে পরিণত হয়েছ। ইয়ুমহা ওনার তলোয়ারটা ধরলেই ও বেহুশ হয়ে যায়। সঙা জিহুকে বলে তুমি আর গিয়নুর কাছেও যেও না, ওকে দেখলেই আমাকে জানিও। আরও আত্মাটাকে খুঁজতে বের হয়। ওদিকে আত্মারা তো এখানের কিছুই চেনে না। ও হামক হাই স্কুলটা খুঁজছিল। এ সময় ও বমকে দেখে যে ওর মতোই স্কুল ড্রেস পরেছিল। বমের আগের স্কুলের ক্লাসমেটরা ওকে বুলি করে ও টাকা নিয়ে যায়। তখনই আত্মাটা বলে তুমি কি আমাকে এই স্কুলে নিয়ে যেতে পারবে? বুলিরা ওর উপর চিল্লালে ও তো বুলিকে এক ঘুষি মেরে ফেলে দেয়। বম তো ভয় পেয়ে পালায়। তবে সকল বুলিরা আত্মাটাকে ধরে ফেলে। জিহু এটা দেখে গিয়নুর সাহায্য করতে গিয়ে দেখে উল্টো গিয়নু মানে আত্মাটা সকল বুলিকে মেরে ভতা বানিয়ে দিয়েছে। আত্মাটা বলে তুমি কে? জিহু বলে আমাকে ভুলে গেলে, আমরা তো বন্ধু। ওই ভুতুরে বাড়িতে কি এমন হয়েছে যে সঙা আমাকে বলেছে তোমার থেকে দূরে থাকতে? আত্মাটা বলে ও সামান বলেছে আমার থেকে দূরে থাকতে। আসলে আমি এখন বিপজ্জনক। তুমি কি সামানকে পছন্দ করো? জিহু তো বোকা হয়ে যায়। আত্মা বলে মেয়েটা তোমার কেয়ার করে। জিহু বলে তুমি আমার মজা নিচ্ছ কেন? আত্মাটা বলে তুমি শুধু ওকে পছন্দই করো না, ওকে ভালোবাসো। মানে ও তো জিহুর মজা নিয়েই যাচ্ছিল। এরপর ওরা দুজন গেম খেলতে যায়। এখানেও জিহুর স্কোর কম হচ্ছিল, সেটা নিয়েও আত্মা ওর উপর হাসছিল। জিহু বিরক্ত হয়ে আরও টাকা ভাঙাতে যায়। আয়না থেকে গিয়নু বলে আমার শরীর ছেড়ে দাও, তবে আত্মাটা রাজি হয় না। হঠাৎ এখানে গুলির শব্দ শুনে আত্মাটার প্রচণ্ড কষ্ট হতে থাকে। দেখা যায় আত্মাটা যুদ্ধের মাঝেই ছিল, হয়তো সেখানেই ও মারা গিয়েছে। তখনই সঙা এসে ওর হাত ধরলে গিয়নু জেগে উঠে। ওদের একসাথে দেখে জিহুর খারাপ লাগে। সঙা এখনও জানে না ওর টাচ করার ফলে গিয়নু জেগে ওঠে আর বলে আমি জিতে গেছি, এবার তোমাকে আমার ইচ্ছে পূরণ করতে হবে। তুমি গিয়নুকে ছেড়ে দাও। গিয়নু যখন প্রথমবার আমার কাছে এসেছিল ওর কাছে বেঁচে থাকার জন্য 21 দিন বাকি ছিল। এতদিন আমি ওকে রক্ষা করার জন্য অনেক কিছু করেছি, আর মাত্র আজকের দিনটাই বাকি আছে। ওর ভাগ্যটা খারাপ দেখে পুরো দুনিয়া ওকে ঘৃণা করে, যার ফলে গিয়নু কখনো নিজেকে ভালোবাসতে পারেনি। আজকের দিনটা শেষ হলে ওর সকল দুর্ভাগ্য দূর হয়ে যাবে, আরও সাধারণ একটা জীবন কাটাতে পারবে। দয়া করে তুমি ওকে ছেড়ে দাও। এসব শুনে গিয়নু বলে তুমি কেন ওকে বাঁচাতে চাচ্ছ? সঙা বলে কারণ গিয়নু আমার প্রথম ভালোবাসা, আমি ওকে অনেক ভালোবাসি। এসব শুনে গিয়নু বলে সঙা আমি এখন গিয়নু। সঙা অবাক হয়ে
ওর হাত ছেড়ে দিলে আবারও আত্মাটা ফিরে আসে। এসব দেখে সঙাও এবার ব্যাপারটা বুঝতে পারে আর গিয়নুর হাত ধরে বাড়ি নিয়ে আসে। এরপর তারা সবাই মিলে গিয়নুর ভেতর থেকে ইভিল স্পিরিটটা বের করার অনেক চেষ্টা করে, তবে সেটা খুবই শক্তিশালী ছিল, ফলে কিছুতেই কাজ করছিল না। ইভিল স্পিরিটটা তো এসবে মজাই পাচ্ছিল। ওনারা চিন্তায় পড়ে যায়। এর মাঝে আত্মাটা বাঁধন খুলে পালাবার চেষ্টা করে। সঙা ওকে ধরে ফেললে আবারও গিয়নু ফিরে আসে। সঙার খুবই কষ্ট হয়। গিয়নুর ভাগ্যটা কেন এত খারাপ। ওদের এভাবে দেখে মায়ের তো খুবই রাগ হচ্ছিল। এরপর মা গিয়নুকে বেঁধে দেয় যেন ছেলে মেয়ে কিছু না করে। সঙা ওর হাত ছাড়তেই আত্মাটা মায়ের উপর চিল্লাতে থাকে। তাই বাধ্য হয়ে ঘুমানোর সময়ও ওদের হাত বেঁধে দেয়। মা তো ওদের ওয়ার্নিং দিয়ে যায় যেন ওরা কিছু না করে। গিয়নু সঙাকে বলে, আমার সাথে এসব কিছু হলেও আমার অভিযোগ নেই। ও সময় আমি সেখানে না গেলে হয়তো তুমি বিপদে পড়তে। এসব শুনে সঙা খুশি হয়। ইয়মহা অনেক দুর্বল হয়ে পড়েছে, এজন্য মাদার শিন ওকে এখানে নিয়ে এসেছে আর ওর খেয়াল রাখে। রাতে তো গিয়নু ঘুমাতেই পারছিল না। এর উপর সঙা ঘুমের মাঝে ওর এতটা কাছে চলে আসলে বেচারা তো খুবই নার্ভাস হয়ে যায়। সকালে সঙা ঘুম থেকে উঠে দেখে আত্মাটা ঘরের 12টা বাজিয়ে পালিয়েছে। আত্মাটা এ সময় হামক হাই স্কুলে গিয়েছে। কোচ ভাবে ওর কাছে হয়তো টাকা নেই, এজন্য ও জামাও কিনতে পারছে না, আর ওকে আর্চারির ইউনিফর্মটা পরতে দেয়। এরপর আর্চারি প্র্যাকটিস করতে গেলে আত্মাটা তো প্রথমে ঠিক করে নিশানা করতে পারে না, কিন্তু শরীরটা তো গিয়নুর ছিল, ফলে ওর মাঝে গিয়নুর মেধাও ছিল। আর এবার একদম ঠিক নিশানা করে আত্মাটা তো খুবই খুশি হয়ে যায়। দেখেছো আমি আর্চারিতে কত ভালো। সবাই ওর কথা শুনে অবাক। ওদিকে সঙা আত্মাটাকে খুঁজতে গিয়নুর বাড়ি যায়। এ সময় বগিকে দেখে সঙা বলে, আমি এখন জিনুংয়ের সাহায্য করতে পারবো না। পেছন থেকে জিনুং বলে ওঠে, আমার নামে কি বলছ? সঙা চলে গেলে ও ভাবে, আমি শুনেছি তুমি আমার বগির নাম বলেছ। এখানে গিয়নুকে আজব আচরণ করতে দেখে জিহুর ঘটকা লাগে আর ওর কাছে গিয়ে বলে, তুমি গিয়নু না তাই না? আত্মাটা বলে আর ওকে লাথি মেরে পালায়। সঙা এসে এসব দেখে জলদি আত্মাটাকে খুঁজতে থাকে। আত্মাটা এখানে কিছু খুঁজছিল। ফায়ার ঘোস্ট ওকে দেখে ওর ক্ষতি করার চেষ্টা করে। আত্মাটা ওকে মারতেই যাচ্ছিল, তখনই সঙা এসে ওকে থামিয়ে দেয় আর বলে, আমার হাত ধরো যেন গিয়নু ফিরে আসতে পারে। আত্মাটা বলে, এই শরীরে আমার কিছু কাজ আছে, পারলে আমাকে ধরো। সঙা ওকে ধরার জন্য ওর পিছু ছোটে, আর পোলাপান ভাবে এই দুজন হয়তো প্রেম করছে। একটু পর দুজনই হাঁপিয়ে গেলে সঙা বলে, অ্যাটলিস্ট তোমার নামটা বলো। ও বলে, আমার নাম মনে নেই। এজন্য সঙা ওর নাম বংশু রাখে। আত্মারও সেটা পছন্দ হয়। সঙা 3 বার ওর নাম ধরে ডাকলে বংশুও 3 বার সেটার জবাব দেয়, ফলে বংশু ওর নিয়ন্ত্রণে চলে আসে। এই সুযোগে সঙা গিয়নুকে জাগিয়ে তোলে। ওরা বাড়ি যেতে চাচ্ছিল। আন্টি ওকে জানায় মাদার শিন একটা কাজ করছে, তাই এখন এসো না। সঙা চিন্তায় পড়ে যায়, তাহলে তো স্কুলেই এখন ওদের হাত ধরে থাকতে হবে। গিয়নু বলে, আমার সমস্যা নেই, কিন্তু সবাই এটা দেখলে তো কি ভাববে। এজন্য সঙা গিয়নুর অসুস্থের বাহানা করে ওকে ধরে ধরে ক্লাসে নিয়ে যাচ্ছিল। তখনই জিনুং সঙাকে আটকে বলে, তুমি আমার বগির ব্যাপারে কিভাবে জানো? গিয়নু বলে, তুমি সঙার সাথে এভাবে কথা বলছো কেন? ওদের মাঝে ঝগড়া লাগতেই যাচ্ছিল। এ সময় সঙা জিহুকে দেখে ইশারা করে জিনুংকে সরাতে। জিহু সেটা না বুঝে গিয়নুকে সরাতে গেলে গিয়নুর হাত ছুটে বংশু ফিরে আসে। বংশু জিহুকে আবারও মেরে পালায়। জিনুং সঙাকে আটকে বলে, তুমি কিভাবে বগিকে চেনো? সঙা বলে, তোমার সাদা রঙের কুকুরের মাথায় 2টো ঝুঁটি করা, ওর গলায় বগি নাম লেখা আছে। সে এখনো তোমার আশেপাশে থেকে তোমাকে রক্ষা করে যাচ্ছে। এসব শুনে জিনুং অবাক। ওদিকে কোচ ওকে আটকে আর্চারি কম্পিটিশনের ফর্ম ফিল আপ করতে বলে। তখনই সঙা এসে কম্পিটিশনের কথা শুনে বংশুর উপর চিল্লাতে থাকে। বংশু বলে, এটা আমার না, গিয়নুর ডিসিশন। তুমি আমাকে বিশ্বাস না করলে চেক করতে পারো। এই বলে সঙার হাত ধরলে গিয়নু ফিরে এসে ফর্মটা ফিল আপ করে। এরপর গিয়নু সঙাকে বলে, ওরা দুজন একটা ডিল করেছে। গিয়নু নিজে কম্পিটিশনে অংশগ্রহণ করবে, এর বদলে বংশু স্কুলে গিয়নুর শরীরটা ব্যবহার করবে। সঙা বলে, এটা খুবই বিপজ্জনক।
গিয়নু বলে, আমাকে মারা এতটাও সহজ না, কারণ একজন খুবই কষ্ট করছে আমাকে বাঁচানোর জন্য। তুমি আমার পাশে থাকলে আমার কোনো ভয় নেই। সঙা, আমি তোমাকে পছন্দ করি। এবার আমার পালা তোমাকে রক্ষা করা। আর ওকে জড়িয়ে ধরে। সঙাও খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। অন্যদিকে ওনারা ইয়মহার আত্মাটাকে বিশুদ্ধ করার রিচুয়াল করছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইয়মহা নিজের মৃত বাচ্চাকে বাঁচিয়ে তোলার জন্যই শয়তানের পুজো করতে শুরু করে। মাদার শিন সেটা দেখে সেগুলো নষ্ট করেছিল। উনি বলে, যে মারা যায় তাকে যেতে দিতে হয়। তোমার ওসব করার কারণে তোমার বাচ্চাটাও কখনো আফটার লাইফে যেতে পারতো না। ইয়মহা কেঁদে কেঁদে বলে, আমি কোনো উপায় বের করেই নিতাম। মাদার শিন বলে, এটা কখনোই সম্ভব না। এখানে এদের দুজনকে গ্লুর মতো লেগে থাকতে দেখে জিহু বলে, আর কতক্ষণ এভাবে থাকবে? সোঙা বলে, ক্লাস শেষে আমি তোমাকে সব বলবো। এখানে রিচুয়াল শেষ হলে ইয়মহা চলে যেতে চাচ্ছিল। মাদার শিন ওকে আটকায়, কারণ ওর শরীর ভালো না। ইয়মহা বলে, এখন কেন মায়া দেখাচ্ছ? আমাকে যেভাবে ছেড়ে দিয়েছ, একদিন সোঙাকেও সেভাবেই ছেড়ে দিবে, যেদিন ও তোমার কথা শুনতে অমান্য করবে। আমরা বুঝতে পারি ইয়মহা আসলে মাদার শিনের মেয়ে। জিহু ওদের বলে, তোমাদের এভাবে দেখতে আমার ভালো লাগছে না। সবাই তোমাদের সন্দেহ করছে। তোমরা কি আসলেই ডেট করছো? সোঙা বলে, একদমই না। গিয়নু বলে, একদমই না কেন বললে? আমিও সোঙাকেই পছন্দ করি। জিহু অবাক। ওদিকে জিনুং সোঙার কথা মনে করে বগিকে খুবই মিস করছিল। এ সময় হ্যারি দোয়ংকে বলে, তোমার চুলগুলো ভূতের মতো রাখো কেন? আর ওকে ঝুটি করে দেয়। হঠাৎ জিনুংয়ের নজর দোয়নের দিকে পড়ে। ও ভাবে হয়তো বগি দোয়নের মাঝে আছে, আর ওকে জড়িয়ে কাঁদতে থাকে। এখানে জানতে পারি আসলে ইয়মহার প্ল্যানই ছিল এখানে থাকার, কারণ ইভিল স্পিরিটটা তো এখানেই থাকবে। ওদিকে সঙা গিয়নুকে বলে, তোমার হাতটা ছাড়তে হবে। গিয়নু বলে, সঙা বলে, ফিরে আসবে তো? গিয়নু বলে, হ্যাঁ। সঙা ওর হাত ছাড়তেই বংশু চিল্লাতে থাকে, এই সামান, তোমার কারণে আমি এখন প্যান্টেই করে দিতাম। এত কষ্ট হলে ভেতরেও আসতে। আরও জলদি ওয়াশরুমে যায়। এরপর তো সারাদিন ওরা হাত ধরেছিল, যা দেখে আমার জিহুটা কষ্ট পায়। এরপর ওরা গিয়নুর বাড়ি যায় গিয়নুর কিছু জিনিস নেয়ার জন্য। গিয়নু বলে, আমি যে তোমাকে বলেছি আমিও তোমাকে পছন্দ করি, তুমি অবাক হয়েছ? সঙা বলে, না, আমি তো খুশি হয়েছি। তোমাকে প্রথম দেখেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। গিয়নু বলে, কেন? সঙা বলে, কারণ তুমি অনেক হ্যান্ডসাম। গিয়নু হাসে। সঙা বলে, তুমি বলেছিলে অচেনা লোককে কাঁদতে দেখে তার পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিবে। তোমার দয়ালু মনের কারণেই আমি তোমার আরও প্রেমে পড়েছি। আর তুমি কবে থেকে আমাকে পছন্দ করতে শুরু করেছ? গিয়নু বলে, তুমি যেদিন আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলে। আর ওকে কিস করতে যায়। তখনই জিহু চিল্লিয়ে ওদের মাঝে চলে আসে আর বলে দেয়, সঙা, আমিও তোমাকে পছন্দ করি। সঙা অবাক। জিনুং তো এখন সারাদিন দোয়নের দিকেই তাকিয়ে থাকে। দোয়ন বলে, তোমার শরীর থেকে সিগারেটের গন্ধ আসছে। আমার অ্যাজমা আছে, এতে আমার কষ্ট হয়। জিনুংয়ের খারাপ লাগে যে ওর কারণে দোয়নের কষ্ট হচ্ছে, তাই সিগারেট ফেলে বলে, আজ থেকে ও আর কখনোই স্মোক করবে না। এই শুনে দোয়ন খুশি হয়। জিহু আবারও সঙার কাছে নিজের অনুভূতিটা প্রকাশ করে। আমি জানি আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু সবচেয়ে বিরক্তিকর কি জানো? সঙা বলে, কি? জিহু বলে যে এখনও আমার রাইভাল তোমার হাত ধরে রেখেছে। গিয়নু বলে, সরি। সঙা বলে, আগে আমরা বংশুর মামলাটা সামলে নেই, এরপর আমরা এ ব্যাপারে কথা বলবো। সঙা ওর হাত ছাড়তেই বংশু এসে জিহুর মজা নিতে থাকে, বোকা কোথাকার। জিহু তো রেগে ওকে পেটাতে থাকে। গিয়নু এসে আবারও ওকে সরি বলে। এর মাঝে জিহু ওর ভাঙা রোবটটা দেখে অনেক কষ্ট পায়। সঙাকে গিয়নুর সাথে দেখেও ও এতটা কষ্ট পায়নি। যাই হোক, আজ রাতেও সঙা কাছে থাকার ফলে গিয়নুর ঘুমই আসছিল না। এর মাঝে সঙা ওর আরও কাছে চলে আসলে বেচারা নার্ভাস হয়ে বিছানা থেকেই পড়ে যায়। রাত ঠিক 1:30 থেকে 3:30 পর্যন্ত আত্মারা সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। এই সময় বংশু জেগে উঠে সঙাকে বলে, তোমার উচিত না ঘোষ টাওয়ারে ঘুমানো। ও সঙাকে স্পর্শ করতে চেয়েও করে না, যদি আবারও গিয়নু জেগে ওঠে। এ সময় ইয়মহা বংশুকে ডাকে আর বলে, মানুষের শরীরে থাকতে থাকতে তুমি দুর্বল হয়ে যাবে। তুমি আমার অভিভাবক দেবতা হয়ে যাও।
বংশু বলে, আমার কাজ আছে, এখন এই শরীরটা আমার দরকার। ইয়মহা বলে, কতদিন? বংশু হেসে বলে, 10 বছর বা 20 বছর। ইয়মহার তো খুবই রাগ হয়। বংশু রুমে এসে সঙ্গার মন্ত্রের বইটা পড়তে থাকে। এর মাঝে এখানে মাদার শিনের বোন এসে বলে, এখানে কি হচ্ছে? শব্দ শুনে সঙ্গা আর গিয়নুও এখানে আসে। বড় শামান রেগে বলে, তুমি এই ইভিল স্পিরিটের সাথে কি করছ? ওকে ছেড়ে দাও, আর না হয় মরে যাবে। উনি গিয়নুর উপর হামলা করলে গিয়নুর হাত ছুটে বংশু জেগে উঠে। বংশু তো রেগে ওনাকে মেরে ফেলতেই যাচ্ছিল। সঙ্গা কোনোভাবে ওকে শান্ত করে। গিয়নু সঙ্গাকে বলে, আমি বংশুকে দুর্বল করার উপায় জানি। তুমি রুম থেকে বের হয়ে আমার ফোনে কল করে যাবে, আর যতক্ষণ না পর্যন্ত বংশু প্রমিস করছে ও কারো ক্ষতি করবে না, তুমি কল করেই যাবে। এজন্য সঙ্গা রুম থেকে বের হয়েই গিয়নুর ফোনে কল করে, আর রিংটোনে গুলির শব্দ বাজতে থাকে। এতে বংশুর অনেক কষ্ট হচ্ছিল। সঙ্গা ওকে প্রমিস করতে বলে যে আর কখনো কারো ক্ষতি করবে না। এবার বংশুও বড় শামানের কাছে মাফ চায়। গিয়নু ফিরে আসলে বড় শামান গিয়নুকে বলে, তোমার কানে একটু একটু ব্যথা হচ্ছে, তাই না? এর মানে তুমি এখন আত্মাদের শুনতে পাবে। এছাড়াও নাক, চোখ, জিভ দিয়ে আত্মাদের অনুভব করা যায়। তুমি যদি আত্মাদের দেখতে শুরু করো, জলদি আমাকে জানাবে, আর আত্মাদের থেকে দূরেই থাকবে। সঙ্গা জিজ্ঞেস করে, ইয়মহা এখানে কি করছে? ফ্লাওয়ার মাস্টার বলে, ইয়মহাও মাদার শিনের মেয়ে, তবে ওর দোষের কারণে মাদার শিন অনেক আগেই ওকে ছেড়ে দিয়েছিল। পরদিন গিয়নু আর সঙ্গা দুজনই বংশুকে কষ্ট দেওয়ার জন্য সরি বলে। এরপর বংশু স্কুলে এসে কিছু খুঁজছিল। সঙ্গা বলে, কি খুঁজছ? বংশু বলে, একটা নাম খুঁজছি। প্র্যাকটিসের সময়ও সঙ্গা গিয়নুকে ধরে থাকতে দেখে কোচ বলে, প্র্যাকটিস ছেড়ে এখানে প্রেম করছ? সঙ্গা বলে, আসলে এভাবে ধরলে পজিটিভ এনার্জি পাওয়া যায়। সবাই তো ওর মিথ্যে কথায় চলে আসে। এসব দেখে জিহু আরও বিরক্ত হয়। এভাবেই দিন পার হচ্ছিল। কম্পিটিশনের দিন সামনে এগোচ্ছিল। গিয়নু প্র্যাকটিস করে যাচ্ছিল, আর বংশু ওই নামটা খুঁজে যাচ্ছিল। বংশু জানতে পারে ছোট সৈনিকদের মেমোরিয়াল স্টোন ইউঅল পার্কে সরিয়ে রাখা হয়েছে। রাতের বেলা ইয়মহা আবারও বংশুকে ধমকায়। বংশু হেসে বলে, আমি তোমার অভিভাবক দেবতা না হলে তুমি আর কখনোই শামান হতে পারবে না। তুমি কি ভুলে গেছ? তুমি তো আমাদের দুজনকে মন্ত্র দিয়ে যুক্ত করেছিলে, তাই তোমার উচিত আমাকে রক্ষা করা, আর না হয় তুমিও মরবে। সঙ্গা বংশুকে বলে, আমি এখনও গিয়নুকে ঠিক করতে পারিনি। কালকে তো কম্পিটিশন, সেখানে গিয়নুর থাকা জরুরি। বংশু ওকে দেখায় মন্ত্রের বইয়ে লেখা আছে একদিনের জন্য আত্মাদের আটকানো যায়। এরপর সঙ্গা গিয়নুর শরীরে মন্ত্র লিখে একদিনের জন্য বংশুকে আটকে গিয়নুকে ফিরিয়ে আনে। সঙ্গা ওকে লিপবামটা দিতে গেলে হোঁচট খেয়ে পড়ে গিয়নুর অনেকটাই কাছে চলে আসে। দুজনই নার্ভাস হয়ে দূরে সরে যায়। পরদিন কম্পিটিশন ছিল। ওদিকে ইয়মহা ভাবে, তুমি আমার কাছে আসবে না, তাহলে আমিও তোমাকে দুর্বল করে দিব। আরও গিয়নুকে অভিশাপ দিয়ে দুর্বল করতে থাকে, যার ফলে এখানে গিয়নুর শরীর খারাপ হচ্ছিল। এ সময় সঙ্গা ওর সাথে দেখা করতে আসে। তখনই গিয়নু চারপাশে আত্মাদের দেখতে শুরু করে। সঙ্গা চিন্তা করবে, এজন্য গিয়নু বিষয়টা ওকে জানায় না। এরপর কম্পিটিশন শুরু হয়, কিন্তু বারবার ও আত্মাদের দেখতে পাচ্ছিল, ফলে ও মনোযোগ দিতে পারছিল না। প্রথম রাউন্ড শেষে গিয়নু ওয়াশরুমে গেলে ওর আগের স্কুলের ছেলেরা ওকে ঘিরে বলে, তুমি যে আর্চারিতে ফিরে এসেছ এটা হুইনা জানে। হুইনা তোমাকে ক্ষমা করেছে। গিয়নু হুইনাকে কম্পিটিশনের ব্যাপারে জানিয়েছে, তবে হুইনা বরাবরের মতো বলে, আমি চাই তুমি মরে যাও। গিয়নু বলেছে, আমি চাই তুমি সুস্থ হয়ে ওঠো। ছেলেগুলো রেগে বলে, তোমার কারণেই হুইনার আজ এই অবস্থা। গিয়নু বলে, আমিও ভেবেছিলাম সব আমার দোষ, এজন্য আমি হুইনার জীবন থেকে সরে এসেছি, কিন্তু হুইনা এখনও খুশি নেই। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আর্চেরি করছি না, আমি আর্চেরি পছন্দ করি। এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায়। গিয়নু কোনোভাবেই মনোযোগ দিতে পারছিল না। এ সময় সঙ্গার হাসিমুখ দেখে গিয়নুর মনটা শান্ত হয়, আর সব বাধা পার করে নিশানায় মনোযোগ দেয়, আর খুবই ভালো পয়েন্ট করে। সঙ্গা খুশি খুশি ওকে দেখছিল। এ সময় ও বুঝতে পারে ইয়মহা গিয়নুর ক্ষতি করার জন্য রিচুয়াল করছে।
সঙা ভাবে তুমি গিয়নুকে মেরে বংশুকে নিজের বশে আনার চেষ্টা করছ, তবে গিয়নুর ক্ষতি করার আগে তোমাকে আমার উপর দিয়ে যেতে হবে। আর সঙাও মন্ত্র পড়তে থাকে, যার ফলে সঙা আর ইয়মহা দুজনের কান থেকেই রক্ত পড়তে থাকে। গিয়নু শত বাধা পার করেও একদম পারফেক্ট নিশানা করে গোল্ড মেডাল জিতে নেয়। সঙা আর কোচ তো অনেক খুশি। গিয়নু ভাবছিল দাদিমা থাকলে আজ কত খুশি হতো। কোচ সঙাকে পাঠায় ওর সাথে ছবি তুলতে। গিয়নু মেডালটা সঙার গলায় দেয়। এই দেখে জিহু ওদের মাঝে চলে আসে ছবি তোলার জন্য। ওদিকে মাদার শিন ইয়মহাকে বকছিল ও কেন এসব রিচুয়াল করছে। তখনই সঙা বাড়ি আসলে ফ্লাওয়ার মাস্টার দেখে ওর কাপড় কালো হয়ে গেছে আর রেগে বলে, কে তোমাকে অভিশাপ দিচ্ছে? এসব শুনে মাদার শিন বুঝতে পারে এটা ইয়মহার কাজ। উনি বলে, তোমার যত ইচ্ছে আমাকে ঘৃণা করো, এসবে সঙাকে জড়িও না। অন্যদিকে গিয়নু দাদিমার মেমোরিয়ালে গিয়ে ওর মেডাল দেখাচ্ছিল। তখনই এখানে বড় সামান আসে। গিয়নু বলে, সঙার কাপড় কালো হয়ে যাচ্ছে। উনি বলে, সঙার অভিভাবক দেবতা তাকে শাস্তি দিচ্ছে। গিয়নু বলে, ওর শাস্তিটা কি আমি নিতে পারি না? উনি বলে, এটা সম্ভব না। আর সঙার দেয়া লিপবামটা নিয়ে বলে, আমি আমার দেবতার কাছে তোমাদের জন্য দোয়া করব। গিয়নু এখন আত্মাদের দেখতে শুরু করেছে। এই শুনে উনি বলে, তুমি আত্মাদের মামলা থেকে দূরে থেকো, আর না হয় ওরা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আত্মাদের সামনে থাকা অবস্থায় তোমার শরীর থেকে যেন এক ফোঁটা রক্তও বের না হয়, আর না হয় তুমি জীবন আর মৃত্যুর মাঝে ফেসে যাবে। বাড়ি ফেরার পথে গিয়নু ভূতদের দেখে তাদের থেকে দূরে থাকারই চেষ্টা করছিল। এ সময় ও খেয়াল করে বমের পেছনে একটা আত্মা। গিয়নু একবার ভাবে বমের সাহায্য করবে, কিন্তু সামানের কথা মনে করে ও থেমে যায়। আসলে বুলিরা বমকে এতটাই জ্বালাচ্ছিল যে ও এখন আত্মহত্যা করার কথা ভাবছিল। বাড়ি আসলে ফ্লাওয়ার মাস্টার ওকে বলে, ইদানিং সঙা কষ্টে থাকবে, তুমি ওর খেয়াল রেখো। গিয়নু ওর রুমে এসে অনেকভাবে সঙার মন ভালো করার চেষ্টা করে, তবে সঙার মনটা খারাপই ছিল। ও তো চায় গিয়নু যেন আত্মাদের মাঝে না জড়ায়, সাধারণভাবে বাঁচতে পারে। গিয়নুও ওর ভূত দেখার ব্যাপারটা সঙাকে জানায় না। ঘুমের মাঝে সঙা তো গিয়নুর উপরেই পড়ে যায়। পরদিন সকালে মাদার শিন ওদের এভাবে দেখে রেগে গিয়নুকে লাথি মেরে ঘুম থেকে তোলে। বেচারা তো খুবই ব্যথা পেয়ে যায় আর খুঁড়িয়ে খুঁড়িয়ে স্কুলে আসে। আজ টিচার ওদের বলে নিজেদের স্বপ্নের ব্যাপারে লিখতে। স্যার সঙাকে ডাকে, এটা কি লিখেছ? এই দেখে বংশু হাসতে থাকে। তখন স্যার ওকেও ডাকে। সঙা লিখেছে হাই স্কুলের গ্র্যাজুয়েশন সেরিমনিতে ফুল নিয়ে ছবি তুলতে চায়, কলেজে পড়তে চায়। আর বংশু লিখেছে ও একজন অ্যাডাল্ট হতে চায়। এই দেখে সঙা বলে, হয়তো বংশু বয়সে আমাদের থেকেও ছোট। এ সময় বম ক্লাসে আসলে ওর পেছনে সুসাইড ঘোস্ট দেখে সঙা ঘাবড়ে যায়। অন্যদিকে ইয়মহা সঙার কথাই ভাবছিল। সঙা ওকে বলেছে ওর পিঠে অদৃশ্য কোনো বক্স আটকে আছে। ব্যাপারটা বুঝতে পেরে ইয়মহা রেগে মাদার শিনের কাছে গিয়ে বলে, তুমি কেন এতদিন আমার কাছে এটা লুকিয়েছ? আর পাগলের মতো চিল্লাতে থাকে। কেঁদে কেঁদে বলে, আমার বাচ্চাটা আমার পিঠে কফিনে বন্দি হয়ে আছে, আমাকে ছুতেও পারছে না। তুমি কেন আমাকে এটা বলনি? ওদিকে সঙার শরীর খারাপ হচ্ছিল। এই দেখে গিয়নু বলে, চলো আমরা বাড়ি যাই। সঙা বলে, সমস্যা নেই। আরও মুখ ধুতে যায়। বংশুরও সঙার জন্য চিন্তা হচ্ছিল। মাদার শিন ইয়মহাকে বলে, নিজে কষ্ট পাওয়ার চেয়ে প্রিয়জনকে কষ্ট পেতে দেখা বেশি কষ্টকর। এজন্য সৃষ্টিকর্তা তোমার পাপের ফল তোমার বাচ্চাকে দিচ্ছে, যেন তুমি আরও বেশি কষ্ট পাও। ইয়মহা বলে, আমার মৃত্যু পর্যন্ত আমি তোমাকে অভিশাপ দিয়ে যাব। মা বলে, আমি দোয়া করব যেন সৃষ্টিকর্তা তোমাকে ক্ষমা করে দেয়। আর ওর হাতে নিজের রুমাল পেঁচিয়ে বলে, আমাকে অভিশাপ দেওয়ার জন্য আমার একটা জিনিস তো তোমার কাছে থাকা লাগবে। এখানে কুকিং ক্লাসে সবাইকে মোল্ডের মধ্যে চকলেট বানাতে বলা হয়েছে, তবে দোয়ন সেটা না করে নিজের মতোই বানাচ্ছিল। এই দেখে জিনুং কেঁদে কেঁদে বলে, আমার বগিও কারো কথা শুনতো না। হেরি বলে, আমি কতবার বলেছি দোয়ন বগির পুনর্জন্ম না, বগির আগে দোয়নের জন্ম হয়েছে। জিনুং বলে, তাতে কি হয়েছে, আমি তো দোয়নকে ভালোবাসি। হেরি বলে, আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছ। জিনুং বলে, হ্যাঁ, আমি দোয়নের জন্য পাগল হয়ে গেছি।
এসব শুনে দয়ন খুশি হয়। এ সময়ও বুলিরা বমকে টাকার জন্য মেসেজ করে জ্বালাচ্ছিল। এর উপর ওর বন্ধু জুসংকেও সাথে নিয়ে আসতে বললে বম অনেক ভয় পেয়ে যায় আর একটা চাকু নিয়ে নিজেকে শেষ করতে যায়। সঙা গিয়নুকে নিয়ে বমের পিছু করছিল। গিয়নু ওকে আটকানোর চেষ্টা করে, এজন্য সঙা ওর হাত ছাড়িয়ে ছেলেদের ওয়াশরুমে ঢুকে পড়ে। বংশুও ভেতরে ঢুকে ওর হাত ধরে। সঙা বমকে বলে, আমি জানি তুমি কষ্টে আছো, কিন্তু এরপরও এসব ব্যাপারে ভেবো না। গিয়নুর মনে পড়ে দাদিমা মারা যাওয়ার পর ও যখন নিজেকে শেষ করতে চাচ্ছিল, সঙা তখন ওকে এসব কথাই বলেছিল। বম বলে, ওরা জুসংয়েরও ক্ষতি করতে চাচ্ছে, আমি না থাকলে সব ঠিক হয়ে যাবে। এগুলো শুনে গিয়নু জলদি ওয়াশরুমের দরজাটা ভেঙে ফেলে। বম নিজেকে আঘাত করতেই যাচ্ছিল, গিয়নু জলদি ওর হাত থেকে চাকুটা নিতে গেলে ওর হাত কেটে যায় আর গিয়নু এখানেই বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর গিয়নু হুঁশে এসে সঙাকে পাশে দেখে খুশি হয়। সঙার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, এজন্য ও সঙাকে বাড়ি নিয়ে আসে। এরপর 3 দিন যাবৎ দিন রাত ধরে গিয়নু সঙার খেয়াল রাখে। সঙা সুস্থ হওয়ার পর যখন জানতে পারে গিয়নু এতদিন আর্চারি প্র্যাকটিসে যায়নি, এজন্য ওকে জোর করে প্র্যাকটিসে নিয়ে যায়। প্র্যাকটিস শেষে ওরা আর্চারি রুম পরিষ্কার করছিল। সঙা দুর্বল থাকার কারণে পড়ে যাচ্ছিল, গিয়নুও ওর উপরে পড়ে যায়। সঙা বলে, তুমি কবে আমাকে সত্যটা বলতে? গিয়নু বলে, কি বলছ? সঙা বলে, আমি জানি তুমি গিয়নু না, তুমি বংশু। গিয়নু তীর মারার সময় সব সময় এরকম করত, যেটা তুমি করনি। বংশু ধরা পড়ে চুপ হয়ে যায়। সঙা বলে, বংশু, গিয়নুর কি হয়েছে? গিয়নু কোথায়? বংশু বলে, আমি ওর শরীর পুরোপুরি দখল করে নিয়েছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইয়ুমহা বংশুকে বলেছিল কিভাবে গিয়নুর শরীর পুরোপুরি দখল করবে। এজন্য ওই দিন বংশু সুসাইড ঘোস্টের পিছু করে ওয়াশরুমে গিয়েছিল, আর বমকে বাঁচাতে গিয়ে গিয়নুর হাত কেটে গেলে হুঁশে আসতেই গিয়নুর শরীরটা বংশুর দখলে চলে যায়। সঙা যেন বুঝতে না পারে, এজন্য বংশু গিয়নু হওয়ার নাটক করে গেছে। তবে বংশু সঙার কাছে থাকতে পেরে খুবই খুশি ছিল। সঙার মনটা খুবই খারাপ হয়। পরের দৃশ্যে ইয়ুমহা সঙার রুমে কিছু খুঁজছিল। বংশু ওকে দেখে ফেলে। ইয়ুমহা বলে, ওই সিলভার রিংটা কি তার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছ? বংশু বলে, সেটা তোমার জানার দরকার নেই। ইয়ুমহা লুকিয়ে কোথায় যেন চলে যায়। মাদার শিন ওকে আটকায় না, উনি জানতে চাচ্ছিল ইয়ুমহা আসলে কি করতে চায়। পরদিন ইয়ুমহা এক দোকানে যায় যেখানে সামানদের জিনিসপত্র পাওয়া যায়। ও এক হাতুড়ি কেনে, যেটা দিয়ে ভুতুড়ে জিনিস নষ্ট করা যায়। দোকানের মহিলাটি বলে, এই রুমালটা তো তুমি তোমার মায়ের জন্য 10 বছর আগে কিনেছিলে, মানে মা এটা এত বছর যত্ন করে রেখে দিয়েছে। রুমালে একটা গবলিনের ছবি আঁকা ছিল, যেটা আগে ছিল না। ওদিকে বংশু মাদার শিনকে বলে, আমি জানি আমি কাজটা ঠিক করিনি, তবে ইয়ুমহা আমাকে এটা করতে বলেছে। ও চায় গিয়নুকে মেরে আমাকে শয়তানের দেবতা বানাতে। আমি এটা চাই না, আমি শুধু মানুষের মতো বাঁচতে চাই। তাই ইয়ুমহাকে থামানো উচিত। আমি একটা জিনিসের সাথে জড়িত আছি, এজন্য ইয়ুমহা জানতে চাচ্ছে সেই জিনিসটা কোথায়। মাদার শিন বুঝতে পারে ইয়ুমহা বংশুর জিনিসটা খুঁজছে, যেন সেটা ভেঙে গ্রিম রিপারকে ডাকতে পারে। মাদার শিন সঙাকে এটা জানিয়ে বলে, গিয়নুকে বাঁচাতে হলে আমাদের বংশুকে রক্ষা করতে হবে। সঙা বলে, আর কি কোনো উপায় নেই? উনি বলে, বংশু মানুষের মতো বাঁচতে চায়, এজন্যই গিয়নুর শরীর ছাড়তে চাচ্ছে না। ও সবার ভালোবাসা চাচ্ছে, তাই তুমি বংশুর সাথে ভালো ব্যবহার করো। কারণ একজন শামানের কাজই হলো আত্মাদের শেষ ইচ্ছে পূরণ করা, যেন তারা খুশি খুশি আফটার লাইফে যেতে পারে। বংশু যখন জানতে পারে সঙা এখন ওর সাথে ভালো আচরণ করবে, ও তো অনেক খুশি। অন্যদিকে গিয়নুর আত্মা অচেনা কোনো পাহাড়ে আটকে ছিল। পরদিন থেকে বংশু ওর সাথে সময় কাটাতে থাকে। সঙা কিছু বলতে গেলেই বংশু বলে, তুমি তো বলেছ আমার সাথে ভালো আচরণ করবে। সবাই বলে, তোমরা কি ডেট করছো? বংশু বলে, না, এটা শুধু একতরফা, আমার পক্ষ থেকে। জিহু ওকে বলে, তুমি বংশুর মতো আচরণ করছো কেন? সঙা ওকে জানায় যে এটা বংশু। জিহু বলে, তাহলে গিয়নুর কি হবে? সঙা বলে, গিয়নুকে ফিরিয়ে আনতে হলে আমি দোয়া করব। এতে হয়তো 100 দিন সময় লাগবে।
বা 200 দিন 300 দিনও লাগতে পারে। জিহু রেগে বংশুকে এক্ষুনি গিয়নুর শরীর ছাড়তে বলে। বংশু বলে, আমি তো তোমাদের পছন্দ করি, সামানকেও পছন্দ করি। সঙার অসুখের সময় আমিও ওর যত্ন নিতে চেয়েছিলাম, তবে গিয়নুর কারণে আমি ওর কাছেও যেতে পারিনি। এতে তো আমারও কষ্ট হয়। এসব শুনে জিহু চুপ হয়ে যায়। রাতে বংশুকে দেখে জিনুং জিজ্ঞেস করে, সঙা কোথায়? বগির ব্যাপারে আমাকে বলার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। তুমি ওকে আমার হয়ে ধন্যবাদ বলে দিও। বংশু বলে, তোমার বলার হলে তুমিই বলো। এ সময় বমকে দেখি বুলিরা ওর বন্ধুকে পিটাচ্ছিল। বম বন্ধুকে বাঁচাতে গেলে বুলিরা ওকেও পেটায়। তখনই আমাদের 2 গ্যাংস্টারের এন্ট্রি হয়, মানে বংশু আর জিনুংয়ের। বংশু বুলিদের মারতে চাইলে জিনুংরা ওকে আটকে দেয়, ফলে সবাই তো মার খায়। বংশু বলে, তোমরা কেন আমাকে আটকালে? জিনুংয়ের বন্ধুরা বলে, জিনুং এখন ঝামেলায় পড়লে ওর বাবা মাকে ডাকা হবে। জিনুং বলে, আমি আমার অ্যাবিউসিভ বাবার থেকে মাকে রক্ষা করতে চাই। আর ওদের সবাইকে ললিপপ দেয়। সবাই একসাথে খুশি খুশি বাড়ি ফিরে যায়, যার ফলে বমের সুসাইড ঘোষটাও গায়েব হয়ে যায়। বাড়ি আসলে বংশুর জামায় রক্ত দেখে সঙা রেগে যায়। তুমি গিয়নুর শরীর নিয়ে মারামারি করছ। বংশু বলে, রাগলেও তোমাকে আরও সুন্দর লাগে। ও তো আরও রেগে যায়। পরদিন বংশু জলদি জলদি স্কুলে এসে আর্চারি প্র্যাকটিস করে। এরপর ক্লাসে দুজনের সাহায্যও করে। এজন্য জিনুং ওকে একটা ক্যান্ডি দেয়। সেটা পেয়ে তো বংশু অনেক খুশি হয়ে যায়, যা দেখে সবাই অবাক। বংশুর বন্ধুসুলভ আচরণের কারণে সবাই ওর সাথে মিশতে শুরু করে। এসব দেখে সঙার খারাপ লাগে যে সবাই গিয়নুর থেকে বংশুকেই বেশি পছন্দ করে। বাড়ি এসেও ও গিয়নুকে মিস করে কাঁদছিল। ফ্লাওয়ার মাস্টার বলে, তুমি তো গোস্ট আওয়ারে গিয়নুর সাথে কথা বলতে পারো। এরপর রাত 1:30 বাজলে ও গিয়নুকে ডাকতে যায়। এই সময় গিয়নুর আত্মা অচেনা এক জায়গায় ছিল, যেখানে ও বাচ্চা এক সৈনিককে কাঁদতে দেখে। তখনই আরেকটা বাচ্চা সৈনিক এসে ওকে ইউনবো বলে ডাকে। এই সময় সঙা ডাকলে গিয়নু জেগে উঠে আর ওই বাচ্চাদের ব্যাপারে বলে। সঙা বলে, তুমি এখন বংশুর মেমোরিতে আছো। তুমি ওই বাচ্চাদের সাথে বন্ধুত্ব করে তাদের গল্প শুনবে। আমাদের জানতে হবে বংশু কী কারণে ভূত হয়ে গেছে, তাহলেই আমরা বংশুকে সাহায্য করে ওকে আফটার লাইফে পাঠাতে পারবো। 3:30 বাজতেই গিয়নু আবারও চলে যায়। আর সেই জায়গায় বাচ্চাদের সাথে কথা বলতে চাইলে তারা তো ওর দিকে গুলি ছুড়তে থাকে। পরদিন কোচ খুশিতে দৌড়ে এসে জানায়, গিয়নু ন্যাশনাল টিমের ট্রায়াল রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে গেছে। এই শুনে সবাই খুশি হয়ে যায়। বংশু সঙাকে বলে, আমি যদি ন্যাশনাল টিমে সিলেক্ট হই তাহলে কি আমার একটা ইচ্ছে পূরণ করবে? আর ওর কানে কানে কিছু বলে। এই শুনে তো সঙা অনেক রেগে যায়। এজন্য বংশু চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, আমি তো আমার প্রথম কিসটা তোমার সাথে করতে চাই, এতে এত রাগার কি আছে? এই কথা শুনে তো সবাই ওদের চিয়ার করতে থাকে, আর বংশু তো সেলিব্রিটির মতো আচরণ করতে থাকে। এসব শুনে জিহু বলে, পাগল হয়েছ তুমি? বংশু বলে, কেন? তুমিও সামানকে কিস করতে চাও? জিহু বলে, মরতে চাচ্ছ? বংশু বলে, আমি শুধু চাই সঙা আমার কেয়ার করুক। রাতে বংশু ইয়মহার সাথে দেখা করতে যায়। জিহু ওদের দেখে অবাক হয়। ইয়মহা বলে, তুমি তো আমাকে প্রমিস করেছিলে আংটিটা আমাকে দিয়ে আমার অভিভাবক দেবতা হবে। বংশু বলে, আমার কাজ আছে, আমি ন্যাশনাল টিমে যেতে চাচ্ছি। ইয়মহা হেসে বলে, মানুষের শরীর পেলেও তুমি কখনোই মানুষের ভালোবাসা পাবে না। তুমি জানো না, ঘোস্ট আওয়ারে গিয়নু জেগে ওঠে আর ওর হাতে একটা অ্যামুলেট দিয়ে চলে যায়। বাড়ি যাওয়ার সময় গুলির শব্দ শুনে আবারও ওর শরীর খারাপ হয়। তখনই জিহু এসে ওকে সামলায়। ঘুমানোর আগে বংশু ইয়মহার দেয়া অ্যামুলেটটা নিয়ে শুয়ে থাকে, যেন গিয়নু জাগতে না পারে। 1:30টার সময় সঙা এসে ওকে গিয়নু ভেবে জড়িয়ে ধরে। এতে বংশুর কষ্ট হয়। সঙা বলে, তুমি ওই বাচ্চা সৈনিকদের সাথে বন্ধুত্ব করতে পেরেছ। বংশুর সমস্যার সমাধান করতে পারলেই তুমি তোমার শরীরে ফিরে আসবে। এসব শুনে বংশু ওকে সামান বলে ডাকে। সঙা বুঝতে পারে ও বংশু। পরদিন বংশু সঙাকে টেনে টেনে পার্কে ওই মেমোরিয়াল স্টোনের কাছে নিয়ে আসে। জিহুও ওদের পিছু আসে। বংশু বলে, ওই 2 সৈনিকের মাঝে লম্বাটা আমি, আর ছোটটা হলো ইউনবো। ইউনবো মারা যাওয়ার সময় আমাকে বলেছিল ওর মায়ের দেয়া আংটিটা যেন ওর মাকে ফিরিয়ে দেই, কিন্তু সেটা করার আগে আমিও মারা যাই।
আর এই রিগ্রেটের কারণেই আমি ভূত হয়ে গেছি। বংশু সেই আংটিটা ইয়নবোর মেমোরিয়াল স্টোনের কাছে পুঁতে দেয়। বংশু বলে, এবার আমার সব রিগ্রেট দূর হয়ে গেছে, এখন থেকে আমি গিয়নু হয়েই জীবনযাপন করব। সোঙা বলে, তাহলে গিয়নুর কি হবে? ও কিছু না বলে সোঙাকে টেনে নিয়ে যাচ্ছিল। জিহু ওদের আটকে বলে, তুমি সোঙাকে কষ্ট দিচ্ছ। বংশু বলে, আমারও তো কষ্ট হয়। অন্যদিকে ইয়মহা ফ্লাওয়ার মাস্টারের থেকে কিছু অ্যামুলেট নিতে আসলে ফ্লাওয়ার মাস্টার ওকে মাদার শিনের হাতে ধরিয়ে দেয়, আর মাদার শিন ওর থেকে ওর সকল পাওয়ার কেড়ে নেয়। বড় সামান বলে, তোমার উচিত হয়নি ইয়মহাকে শুরুতেই ছেড়ে দেয়া। মা বলে, ও যতই খারাপ করুক আমি ওকে ছাড়তে পারি না। ওদিকে ইয়মহা ভাবে, আমার সামানের ক্ষমতা নেই তো কি হয়েছে, অন্য ভূত দিয়েও আবারও কালো জাদু করতে পারবো। ইয়মহা সেই ভুতুরে বাড়িতেই ছিল। তখনই জিহু এসে বলে, গিয়নুকে ফেরানোর কি আর কোনো উপায় নেই? ইয়মহা বলে, আছে, এর জন্য আমার বংশুর আংটিটা লাগবে। পরদিন বংশু আর্চারি ছেড়ে দিবে বললে কোচ অনেক রেগে যায়। বংশু ওনার সাথেও খারাপ আচরণ করে। সোঙা বলে, এটা গিয়নুর স্বপ্ন, তুমি এমনটা কেন করছ? বংশু চিল্লিয়ে বলে, এখন আমিই গিয়নু, আমার যা ইচ্ছে আমি তাই করব। এসব দেখে গিয়নুকে ফিরিয়ে আনার জন্য জিহু বংশুর আংটিটা বের করে ইয়মহাকে দেয় আর জিজ্ঞেস করে, এখন কি করবেন? ইয়মহা শয়তানের মতো হেসে সেটা নিয়ে দরজা লাগিয়ে দেয়। জিহু বুঝতে পারে ও অনেক বড় ভুল করে ফেলেছে আর জলদি ব্যাপারটা সোঙাকে জানায়। এর মাঝে ইয়মহা ওই আংটিতে মেরে মেরে গ্রিম রিপারকে ডাকতে থাকে আর বংশু যন্ত্রণায় কাতরাতে থাকে। মাদার শিন সোঙাকে বলে, গ্রিম রিপার গিয়নুকে নিতে আসছে, আমি বংশুকে এখানে লুকিয়ে রাখব। তুমি গিয়ে ইয়নবোর জায়গায় রিচুয়াল করবে যেন গ্রিম রিপার ভাবে বংশু সেখানে আছে। ওরাও সেখানে রিচুয়াল করে গ্রিম রিপারকে বোকা বানিয়ে সেদিকে নিয়ে যায়। এখানে বংশুর কষ্ট কিছুটা কমলে ও নিজের বাঁধন ছুটিয়ে বলে, আমি কেন সবসময় একা কষ্ট পাব? ও সোঙার মন্ত্রের বইটা নিয়ে পড়তে থাকে আর ইয়মহাকে মারার জন্য গ্রিম রিপারকে ডাকতে থাকে। ইয়মহাও বুঝতে পারে যে এবার ও মরতে চলেছে, কিন্তু হঠাৎ সব শান্ত হয়ে যায়। গ্রিম রিপার ওর কাছে আসে না। ও মাদার শিনের রুমালটা বের করে। মাদার শিন এটাতে গবলিনের ফেস বানিয়েছে, যেখানে চোখ, নাক, মুখ ছিল। মানে মাদার শিন ইয়মহাকে বাঁচাতে ইয়মহার হিউম্যান অ্যামিউলেট হয়ে গেছে, যেন ইয়মহার উপর ঝামেলা আসলে সেটা প্রথমে ওনার উপরে যায়, যার ফলে গ্রিম রিপার মাদার শিনের কাছে চলে যায়। ইয়মহা দৌড়ে ওনার কাছে এসে বলে, তুমি এটা কেন করলে? মা বলে, আমি তো তোমাকে বলেছিলাম আমি কখনোই তোমাকে ছাড়ব না। এটুকু বলেই উনি মারা যায়। মাকে হারিয়ে সোঙা অনেক কাঁদতে থাকে। কান্নার শব্দ শুনে বংশু বুঝতে পারে ও কত বড় ভুল করে ফেলেছে আর বলতে থাকে, আমাকে মাফ করে দাও, আমি তো শুধু বাঁচতে চেয়েছিলাম। ইয়মহা রেগে বংশুকে খুঁজতে এসে দেখে বংশু পালিয়ে গেছে। ও বংশুকে খুঁজতে বের হচ্ছিল। সোঙা ওকে আটকালে ইয়মহা বলে, বংশু এখন 100 জনকে মেরে ফেলেছে, এবার ও পুরোপুরি ইভিল স্পিরিটে পরিণত হয়ে গেছে। সোঙা বলে, বংশুকে মারতে হলে তোমাকেও মরতে হবে, এছাড়া অন্য উপায় জানো তুমি? মা তোমাকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছে। আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি, তবে এরপরও আমি তোমাকে রক্ষা করব। আর ইয়মহাকে আটকে দেয়। পরদিন গিয়নু জেগে নিজেকে আসল দুনিয়ায় দেখতে পায়। সোঙাকে জিজ্ঞেস করে, বংশু কোথায়? সোঙা বলে, বংশু চলে গেছে, এবার চলো আমরা দুজন ডেটে যাই। এরপর দুজন একসাথে অনেক ভালো সময় কাটায়। দুজন একসাথে খুবই খুশি ছিল। ওদিকে ইয়মহা ফ্লাওয়ার মাস্টারকে বলে, তোমরা শয়তানের দেবতাকে চেনো না? কোনো শয়তানের দেবতা যদি কারো মাঝে বসবাস করতে থাকে তাহলে ওই মানুষটা ধীরে ধীরে মারা যাবে। সোঙা হয়তো এটা জানে না, তুমি ওকে থামাও। ফ্লাওয়ার মাস্টার বলে, সোঙা সবকিছু জেনেই এই সিদ্ধান্ত নিয়েছে। সোঙা গিয়নুকে বলে, তুমি আমার প্রথম ভালোবাসা। এই বলে গিয়নুকে কিস করে আর জাদু করে ওকে বেহুশ করে দেয়। সোঙা বলে, গ্র্যাজুয়েশনের আগেই আমি ফিরে আসব। এরপর সোঙা বংশুর আত্মার সাথে চলে যায়। একটু পর গিয়নু জেগে উঠে সোঙাকে কোথাও খুঁজে পায় না। এভাবেই সময় পার হতে থাকে। ওরা এখন 12 গ্রেডে উঠে গেছে। জিহু বলে, সোঙা আমাদের সাথে নেই।
গিওনু আর আমার ক্লাস আলাদা হলেও লাঞ্চ টাইমে আমরা সবাই একত্রিত হই। জিনুং এখন অন্যান্য ছেলেদের স্মোক করা থেকে আটকায়। গিওনুও এখন আর্চারিতে ভালো মতো মনোযোগ দিয়েছে আর প্রতিবারই গোল্ডেন মেডাল জেতে। গিওনু এখানে হুইনার ডিসচার্জের দিন দেখা করতে আসে। গিওনু বলে, তুমি এখনও আমাকে ঘৃণা করো? আসলে ওই দিন হুইনার কারণেই ডর্মে আগুন লেগেছিল। তবে হুইনাকে বাঁচাতে গিওনু নিজের উপর দোষ নিয়ে নিয়েছে। হুইনারও এটা সবাইকে বলার সাহস নেই, আর এর জন্যই ও গিওনুর উপর এতটা রেগেছিল যে কেন তুমি সবাইকে সত্যটা বলনি। গিওনু বলে, সেটা অতীত হয়ে গেছে, আমাদের উচিত নিজের জীবনে খুশি থাকা। তুমি আবারও আর্চারিতে ফিরে আসলে কম্পিটিশনে আমার দেখা হবে। দেখতে দেখতে ওদের হাই স্কুল গ্র্যাজুয়েশনের দিনও চলে আসে। সঙার কত স্বপ্ন ছিল এই দিনে হাতে ফুল নিয়ে ছবি তুলবে, তবে সঙা এখনও ফিরেনি। ওরা দুজন ওদের মাঝে সঙার জন্য জায়গা রেখে ছবি তুলতে চাচ্ছিল, তবে সঙার হাইট নিয়ে ওদের ঝগড়া লাগে। তখনই দোয়ন এসে সেটা ঠিক করে ছবি তুলে দেয়, আর সঙাকে মিস করে অনেক কাঁদতে থাকে। গিওনু সঙাদের বাড়িতে আসলে ওর সাথে ইউমহার দেখা হয়। ইউমহা বলে, সঙার অভিভাবক দেবতা ওকে ছেড়ে চলে গেছে, হয়তো সঙা মারা গিয়েছে। গিওনু এটা বিশ্বাস করে না। ইউমহা বলে, আমরা তিনজন এক মন্ত্রের মাধ্যমে যুক্ত আছি। সঙা মারা গেলে ও আমাদের স্বপ্নে বিদায় দিতে আসবে, কিন্তু সঙা আমার স্বপ্নে আসেনি। বংশু ওর ভেতরে যতদিন থাকবে ও তত ভয়ঙ্কর হয়ে উঠবে, তাই আমাদের উচিত জলদি সঙাকে খোঁজা। ও যদি তোমার স্বপ্নে আসে আমাকে জানিও। ইউমহা রুম থেকে চলে গেলে গিওনু এখান থেকে একটা তীর নিয়ে নেয়। এরপর গিওনু ফ্লাওয়ার মাস্টারের কাছে গিয়ে তাকে ভয় দেখিয়ে অনেকগুলো অ্যামুলেট নেয়, যেন ভূতদের ধরে সঙার ব্যাপারে জানতে পারে। আসলে এটা ইউমহারই প্ল্যান ছিল। ও জানতো গিওনু সঙাকে খুঁজতে যাবে। ইউমহা বলে, 1 বছরের বেশি সময় ধরে আমি সঙাকে খুঁজছি, তবে পাইনি। সঙার ভেতরে বংশুর আত্মা থাকার কারণে ও দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। যেহেতু গিওনুর ভেতরে একটা সময় বংশু ছিল, তাই ওর মাঝে এখনও ভূত দেখার ক্ষমতা আছে। ও সঙাকে খুঁজতে পারবে। আন্টি বলে, গিওনুকে সত্যটা জানালে ও এমনিতেই তোমার সাহায্য করবে। ইউমহা বলে, গিওনু যদি জানে বংশুকে সঙার শরীর থেকে বের করলে সঙাও মারা যাবে, গিওনু কখনোই আমার সাহায্য করবে না। অন্যদিকে গিওনু আত্মাদের মাধ্যমে সঙাকে খোঁজার চেষ্টা করেই যাচ্ছিল, তবে মাসের পর মাস কাটলেও ও সঙার কোনো খবরই পাচ্ছিল না। একদিন গিওনু সঙার খবর পেয়ে সেদিকেই যাচ্ছিল। ইউমহা সেটা জেনে ওর আগেই সঙার কাছে পৌঁছে যায় আর ওকে টেনে নিয়ে যাচ্ছিল। ইউমহাকে দেখেই বংশু জেগে ওঠে। তখনই গিওনু এখানে চলে আসে আর সঙাকে পালাতে সাহায্য করে। ইউমহা বলে, সঙাকে ধরার জন্য এটাই আমাদের শেষ সুযোগ ছিল। সঙা দিন দিন দুনিয়ার জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে। গিওনু বলে, তুমিই তো বংশুর আত্মাকে ডেকেছ। ইউমহা বলে, এজন্যই তো আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। এক্সোরসিজম করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর সঙা তোমার সামনে আসলে ও শুধু তোমাকে মারতেই চাইবে, তাই ওকে দেখলেই আমাকে জানাবে। কাহিনী সোজা 2 বছর পরে যায়। এতদিনে গিওনু অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে, তোমার স্বপ্ন কি? অলিম্পিকে গোল্ড মেডাল জেতা। গিওনু বলে, আমার স্বপ্ন হচ্ছে আমার প্রথম ভালোবাসার সাথে আবারও দেখা করা। সঙা, আমি তোমাকে অনেক মিস করি। অন্যদিকে জিহু তো এখন গিওনুর বাড়িতেই থাকতে শুরু করেছে। জিহুও সঙাকে অনেক মিস করে। ও এখানে থেকে থেকে গিওনুরও খেয়াল রাখে। বড় সামানের মৃত্যুর খবর শুনে গিওনু আন্টির সাথে দেখা করতে যায়। আন্টি বলে, উনি মারা যাওয়ার আগ পর্যন্ত তোমার আর সঙার জন্য দোয়া করে গেছে, আর ওকে সঙার লিপ বামটা ফিরিয়ে দেয়। গিওনু ওর সকল মেডালগুলো সঙার রুমে রাখে। ও সঙাকে খুবই মিস করছিল। ইউমহা ওকে দেখে জিজ্ঞেস করে ও সঙাকে স্বপ্নে দেখতে পায় কিনা। গিওনু বলে, না। আসলে ও ইউমহাকে মিথ্যে বলেছে। ও কিছুদিন পর পরই একই রকম একটা স্বপ্ন দেখে, যেখানে একটা ক্লাসরুম, গিওনু আর জিহু একই ক্লাসে। গিওনুর অনুভব হয় সঙা ওর আশেপাশেই আছে, তবে ও কখনোই সঙাকে দেখতে পায় না। আজ বোর্ডে একটা ছবি আঁকা দেখতে পায়।
এ সময় জিহু গিয়নুর ঘুম ভাঙায়। গিয়নু বলে, তোমার কখনো মনে হয়েছে তুমি অন্য কারো স্বপ্নের মাঝে আছো? আমার মনে হয় আমি মাঝে মাঝে সঙার স্বপ্নের ভেতরে আছি। অন্যদিকে দেখি আসলে এটা সঙারই স্বপ্ন ছিল। গিয়নু জেগে উঠলে সঙা আর বংশু আলমারি থেকে বের হয়। বংশু বলে, তুমি তো গিয়নুর সাথে দেখা করতে পারতে। সঙা বলে, আমি ওকে আরও কষ্ট দিতে চাই না। আমি ওকে দূর থেকে দেখেই খুশি আছি। সঙাই বোর্ডে ওই ছবিটা এঁকেছে। এখানে গিয়নু ভাবে স্বপ্নের ওই ছবিটা আমি কোথায় যেন দেখেছি। আসলে সেটা ফ্লাওয়ার মাস্টারের বাড়ির বাহিরের দৃশ্যটা। এরপর আমরা সঙাকে ফ্লাওয়ার মাস্টারের কাছে দেখি। আসলে ওর ভেতরে বংশু ছিল। বংশু গিয়নুকে নিয়ে অনেক জেলাস হয়। এজন্য ফ্লাওয়ার মাস্টারকে বলে যেন গিয়নুকে অভিশাপ দেয়। ফ্লাওয়ার মাস্টার বলে, তুমিই দাও। বংশু বলে, আমি তো অনেক শক্তিশালী, আমি অভিশাপ দিলে ও মরেই যাবে, আমি চাই না ও মরুক। ফ্লাওয়ার মাস্টার বলে, তুমি কি এখনও নিজের নামটা জানতে পেরেছ? বংশু বলে, আমি সেটা জানলে তো আমি আফটার লাইফেই চলে যেতাম। এ সময় গিয়নুর শব্দ শুনে ওরা ঘাবড়ে যায়। ফ্লাওয়ার মাস্টার জলদি ওকে বক্সে লুকিয়ে দেয়। অন্যদিকে আন্টি ইয়োমহাকে বলে, মাদার শিন মারা যাওয়ার আগ পর্যন্ত দোয়া করে গেছে যেন ইয়োমহার বাচ্চাটা আফটার লাইফে যেতে পারে। এসব শুনে ইয়োমহার আরও খারাপ লাগে। গিয়নু এসে ফ্লাওয়ার মাস্টারকে বলে, মাঝে মাঝে আমার মনে হয় আমি সঙার স্বপ্নতে যাই। আমার অনুভব হয় সঙা আমার আশেপাশেই থাকে, তবে আমি ওকে দেখতে পাই না। এখনও মনে হচ্ছে সঙা আমার খুবই কাছে আছে। বক্সের ভেতরে বংশুর দম বন্ধ হয়ে আসছিল, আরও গিয়নুর সামনেই বক্স থেকে বের হয়ে যায়। গিয়নু অবাক, সঙা? কিন্তু বংশু ওকে লাথি মেরে পালায়। গিয়নুও ওর পিছু করে ধরে ফেলে। বংশু সোজা ওকে ধরে কিস করে দেয়। গিয়নু বলে, সঙা? বংশু বলে, তোমার মনে হয় আমি সঙা? গিয়নু হাঁ করে থাকে, মানে ও বংশুকে কিস করলো। এরপর গিয়নু বংশুকে বাড়ি নিয়ে আসে। জিহু ওকে দেখে অবাক। বংশু ওকেও কিস করে বলে, গার্লফ্রেন্ড বানিয়েছ নাকি বোকার মতো এখনও সামানকেই পছন্দ করো? বেচারা তো কথাই বলতে পারে না। আসলে বংশু দেখছিল ওদের কারো প্রতি ওর অনুভূতি আসে কিনা, তাহলে সঙা হয়েই তার সাথে প্রেম করবে। এরপর তো বংশু বিভিন্ন কাপড় পরে ওদের দেখাতে থাকে। বংশু বলে, আমায় কেমন লাগছে? ওরা কিছু না বললে বংশু বলে, মরতে যাচ্ছ? এজন্য ওরা বলে, বাহ, অনেক সুন্দর লাগছে। এ সময় জিনুং ওদের সাথে দেখা করতে আসে। জিনুংয়ের শব্দ শুনে ওরা জলদি বংশুকে লুকানোর চেষ্টা করে। তবে বংশু তো জিনুংয়ের ব্যাগে চকলেট দেখে সেগুলো খেতে যায়, আর জিনুং ওকে দেখে সবাইকে কল করে জানায়। সবাই জলদি এখানে চলে আসে। দোয়ন ওকে দেখেই জড়িয়ে ধরে। বংশু বলে, কে তুমি? ও বলে, আমি দোয়ন। এই শুনে বংশু বলে, বাহ, তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো, চেনাই যাচ্ছে না। দোয়ন ওকে জড়িয়ে অনেক কাঁদে। সবাই ওকে অনেক মিস করেছে। সঙা ফিরে আসার খুশিতে ওরা পার্টি রাখে। জিনুং আর দোয়ন্ত চুটিয়ে প্রেম করছিল। সবাই সঙাকে কতটা ভালোবাসে। এসব দেখে বংশুর কষ্ট হয় যে এখানে তো সঙার থাকার কথা। বংশু কেঁদে কেঁদে ওদের কাছে ক্ষমা চাইতে থাকে। রাতের বেলা গিয়নু বংশুকে বলে, কিভাবে সঙার সাথে দেখা করতে পারবো? বংশু বলে, ঘোস্ট আওয়ারে। এজন্য রাত 1:30 বাজলে গিয়নু এসে ওকে ডাকে, আর সঙা ভেবে ওকে জড়িয়ে ধরে। কিন্তু এটা তো বংশু ছিল। বংশু ওকে বোকা বানিয়ে খুবই মজা পাচ্ছিল। এতে গিয়নুর অনেক রাগ হয়। পরদিন ঘুম থেকে উঠেও বংশু গিয়নুকে জ্বালাতেই থাকে, বেচারাকে ছাড়ছিলই না। একটা সময় গিয়নু রেগে ওকে ধাক্কা দিয়ে বলে, এসব বন্ধ করো। জিহু এসে গিয়নুকে গেম খেলতে নিয়ে যায়। জিহু বলে, বংশু এখনও বাচ্চা, তুমি তো বড় হয়েছ। ওই দিন তো ওকে কাঁদতে দেখেছ, নিশ্চয়ই ও নিজের কাহিনীটা কারো সাথে শেয়ার করতে পারছে না। তোমার আর আমার মতো বংশু ও সঙাকে নিয়ে সিরিয়াস। তোমার উচিত ওর কাছে ক্ষমা চাওয়া। এজন্য গিয়নু একটা পুতুল নিয়ে বংশুর কাছে ক্ষমা চাইতে যায়। বংশু বলে, আমার একটা উপকার করবে? সঙার হয়ে তুমি মরে যাও। আমি সঙাকে বাঁচানোর জন্য ওর শরীর থেকে বের হতে চাচ্ছি, কিন্তু আমি তো এখনও নিজের পরিচয়টা জানি না। এ অবস্থায় বের হলে আমি নরকে চলে যাব। এজন্য সঙা আমাকে ওর শরীর থেকেও বের হতে দিচ্ছে না। তাই তুমি আমি সেজে সঙার সাথে দেখা করো।
এরপর গিয়নু সঙার স্বপ্নে গিয়ে বংশু সেজে সঙার সামনে যায়। সঙা এটা বুঝতে পেরে চলে যেতে নিলে গিয়নু ওকে আটকে বলে, আমি আগেই বুঝে গেছি যে আমি তোমার স্বপ্নের মাঝে আছি। আর ওকে বলতে থাকে এতদিন কে কিভাবে তাদের জীবন যাপন করেছে। সঙা বলে, তুমি কেমন ছিলে? গিয়নু বলে, ভালো ছিলাম। সঙা বলে, আমিও খুবই ভালো ছিলাম। আসলে তো দুজনের কেউই খুশি ছিল না। গিয়নু বলে, তোমায় একা ছাড়ার জন্য আমাকে ক্ষমা করে দিও। এই বলে সঙাকে কিস করলে সঙা আসল দুনিয়ায় নিজের শরীরে জেগে উঠে। ও অবাক হয়ে বলে, বংশু কোথায়? গিয়নু বলে, বংশু এখন আমার কাছে, চিন্তা করো না। ওকে আফটার লাইফে পাঠানোর জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। পরদিন সকালে জিহু ওদের একসাথে দেখে অবাক হয়, তবে ও বুঝতে পারে এটা আসল সঙা। জিহু খুশি হয়ে সঙার প্রিয় প্রিয় খাবারগুলো বানায়। এরপর তিনজন একসাথে খাবার খায়। জিহু বুঝতে পারে সঙা আর গিয়নু দুজন দুজনকে কতটা ভালোবাসে। জিহুর প্রথম ভালোবাসাটা এখানেই শেষ। হ্যাঁ, ওর কষ্ট হয়, তবে বন্ধুদের খুশিতে জিহুও খুশি। এবার জিহু গিয়নুর বাড়ি থেকে চলে যায়। গিয়নু আর সঙা একসাথে সময় কাটায়। সঙা খুবই দুর্বল ছিল। ও ঘুমিয়ে পড়লে গিয়নু বংশুর আংটিটা নিয়ে সঙার কপালে শেষবারের মতো চুমু করে। তখনই এখানে ইয়মহা আসে। আসলে বংশু আর গিয়নু দুজনই সঙাকে বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত হয়ে গেছে। ইয়মহা সঙার জন্য একটা চিঠি রেখে ওরা ইভিল স্পিরিটটাকে শেষ করার জন্য বের হয়ে পড়ে। ইয়মহা গিয়নুর কাছে সব কিছুর জন্য ক্ষমা চায় আর বলে, তুমি জানতে চাও না আর কোনো উপায় আছে কি না? গিয়নু বলে, এতদিনে সঙা তো কোনো উপায় খুঁজতে পারেনি। এরপর ইয়মহা বংশুকে জাগিয়ে তোলে, যার ফলে গিয়নু আবারও বংশুর স্বপ্নে চলে যায়। ওদিকে ফ্লাওয়ার মাস্টার ইয়মহাকে খুঁজছিল। ইয়মহা ওনাদের অ্যাকাউন্টে অনেকগুলো টাকা পাঠিয়ে চলে গেছে। অন্যদিকে বংশু ইয়মহাকে বলে, তুমিও মারা যাবে? ইয়মহা বলে, হ্যাঁ, একটা শয়তান দেবতাকে এক্সোরসিজম করা এত সহজ কিছু না। এখন আমি আর তুমি দুজনই মরব। ওরা দুজনই নরকে যাবে। ফ্লাওয়ার মাস্টার এটা বুঝতে পেরে জলদি ইয়মহাকে বাঁচাতে আসে, তবে তারা কোনোভাবেই ভেতরে ঢুকতে পারছিল না। এজন্য ওনারা শেষ চেষ্টা করে। ইয়মহাও ওদের রিচুয়াল শুরু করে। এতে ওদের দুজনেরই অনেক কষ্ট হচ্ছিল। ওদিকে এর মাঝে সঙা ঘুম থেকে উঠে পড়ে আর ইয়মহার চিঠিটা পড়ে। ইয়মহা লিখেছে, যতক্ষণে জেগে উঠবে ততক্ষণে হয়তো সব শেষ হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দিও। আর মনে রেখো, গিয়নু চলে গেছে কারণ গিয়নু তোমাকে ভালোবাসে। তুমিও জীবনযাপন করে যাবে, যেমনটা আমার মা মারা যাওয়ার পর আমিও করে গেছি। সঙা জলদি ওর প্রেয়ার রুমে আসে। ওর কাছে তো এখন কোনো পাওয়ার ছিল না। ও দোয়া করতে থাকে যেন ওর পাওয়ার ফিরে আসে, তাহলে ও সব কিছু ঠিক করতে পারবে। ওদিকে গিয়নু ছিল বংশুর স্বপ্নের মাঝে। বাচ্চাগুলোকে দেখে ও কিছু একটা বুঝে ওদের কাছে যেতে থাকে আর ইউনবোকে বলে, তুমি আমাকে গুলি করলেও কিছু হবে না, কারণ এটা ইলিউশন। তুমি কি জানো তোমার পাশের জনের নামটা কি? এখানে সঙা দোয়া করেই যাচ্ছিল। তখনই মাদার শিনের আত্মা আরও দেবতাসহ এখানে ফিরে আসে। ওদিকে ফ্লাওয়ার মাস্টার কিছু করতে না পেরে কাঁদছিল। তখনই এখানে সঙা আর মাদার শিনকে আসতে দেখে ও খুশি হয়ে যায়। এবার সঙা নিজের ক্ষমতার মাধ্যমে সহজেই ভেতরে ঢুকে পড়ে আর ইয়মহাকে বাঁচিয়ে নেয়। এরপর ও বংশুকে বলে, এখনও সব কিছু শেষ হয়নি। তোমার আসল নামটা জানতে পারলে সব ঠিক হবে। ওদিকে গিয়নু ইয়ুনবোকে বলছিল, তোমার সাথের জনের নাম কি? তখনই অন্য ছেলেটা গায়েব হয়ে যায়। গিয়নু বলে, তুমি প্রচণ্ড একা ছিলে। মারা যাওয়ার সময়ও তুমি কাউকে বলতে পারোনি তোমার মায়ের আংটিটা ফিরিয়ে দিতে। সেখানে কেউই ছিল না। মারা যাওয়ার আগে তুমি একটা অদৃশ্য বন্ধু বানিয়ে নিয়েছিলে। গিয়নু ওকে জড়িয়ে বলে, তুমি বংশু না, তুমি আসলে ইউনবো। এখানে বংশুও সঙাকে বলে, আমার নাম ইউনবো। সঙা বলে, তোমার নামটা খুবই সুন্দর। ওরা এবার বংশুর আত্মাটাকে শুদ্ধ করার রিচুয়াল করে, যেন বংশু আফটার লাইফে যেতে পারে। ইউনবো বলে, আমার শেষ একটা ইচ্ছে পূরণ করবে, আমাকে জড়িয়ে ধরবে। সঙা কেঁদে ওকে জড়িয়ে ধরলে এবার ইউনবো হাসি মুখে ওকে বিদায় জানিয়ে
গিয়নুর শরীর ছেড়ে আফটার লাইফে চলে যায়। সঙা অনেক কাঁদে। গিয়নুও অবশেষে নিজের শরীরে ফিরে এসেছে। দুজনই কাঁদছিল। সব কাজ শেষ হলে ইয়ংহা গিয়নুকে বলে নিজের খেয়াল রেখো, এই বলে ও চলে যায়। এভাবেই কিছু সময় পার হয়। 2018 সালের ন্যাশনাল টিম সিলেকশনের ফাইনাল রাউন্ড ছিল। যারা জিতবে তারা অলিম্পিকে খেলবে। বন্ধুরা সবাই গিয়নুকে সাপোর্ট করতে এসেছে। দোয়ন আর জিনুং তো একসাথে খুশি ছিল। বমও একটা গার্লফ্রেন্ড বানিয়েছে। চেনা চেনা লাগছে না? আসলে মজার জন্য ডিরেক্টর বমের গার্লফ্রেন্ড হিসেবে সেই ওয়াটার ঘোস্টের মেয়েটাকেই রেখেছে। সঙা এখনও এখানে পৌঁছাতে পারেনি, কারণ ও আসার পথে আত্মাদের সাহায্য করছিল। সঙা আগে চাইতো সাধারণ একটা জীবন কাটাতে, তবে এখন ও এটাকেই মেনে নিয়েছে। একটা আত্মাকে কাঁদতে দেখে সঙা তার পাশে বসে থাকে। কিছুক্ষণ পর গিয়নু আসলে সঙা ওকে চুপ থাকতে বলে। ইউনবো চলে যাওয়ার পর গিয়নু আর আত্মাদের দেখতে পায় না। বাচ্চাটা সঙাকে বিদায় জানিয়ে চলে যায়। সঙা হুঁশে আসলে ওকে জিজ্ঞেস করে, তোমার আর্চারি ম্যাচের কি হলো? দেখা যায় গিয়নু অলিম্পিকের জন্য ন্যাশনাল টিমে সিলেক্ট হয়ে গেছে। সঙা খুশি হয়ে ওকে হাই ফাইভ করতে বলে। গিয়নু তো সুন্দর করে ওকে কিস করে। দুজন একসাথে খুবই খুশি। শেষে দেখানো হয় সঙা এখনও সামানের কাজ করে যাচ্ছে। আর একদম শুরুতে যে ভূতটাকে না তাড়িয়ে ও স্কুলে চলে গিয়েছিল সেটাকেও এখন তাড়িয়ে দেয়। আর এর সাথেই এই অসাধারণ ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।